আমার বাবা যখন হচ্ছে আমার কাছে টাকা চাই পাই না, মানে আমার বাবা মনে করে যে আমি ইচ্ছাকৃতভাবে ওনাকে টাকা দিই না, আমার কাছে টাকা আছে। আপনি এটা জানেন একটা ছেলের জন্য এটা কতটা কষ্টের। আমার বাবা একটা ঘরের কাজ ধরে অর্ধেক কাজ শেষ করে আর কাজ করতে পারতেছে না। কানের একটা রিং ছিল, হাতে একটা আংটি ছিল, সেটা বিক্রি করে আমি পাপিয়া দল করছি। যেই পরিমাণ সমালোচনা মাহফুজ আলমকে নিয়ে হয়েছে, আরও যে বাকি 21 জন উপদেষ্টা রয়েছে, এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথাই নাই। জামাত ইসলাম যেহেতু সেন্ট্রালি চাঁদার সপক্ষে, চাঁদার তুলেই তারা চলে, লিল্লা বোর্ডিং এ খেয়ে তারা বড় হয়। আমার জন্য পথটা কত সংকুচিত করতেছেন, কত চাপে রাখতেছেন। আপনারা আমাদের জন্য ইজি করেন না, আমরা একটু রাজনীতিটা করি, মানে আপনারা আমাদের জন্য সহজ করেন না। এটা 24 জন উপদেষ্টা, আপনি বিশ্বাস করুন আমার সাথে 5-6 জন উপদেষ্টার বাইরে কারোর সাথে দেখা হয় নাই। যদি অফিসে যায়, অফিসের মধ্যে 10 জন লোক আসবে আমাকে যে বন্ধ এই কাজটা আমাকে পাইয়ে দেন, এটা আমার জন্য কতটা ট্রমার। কেন বিজি প্রেস থেকে হচ্ছে ব্যালট পেপার ছাপা হবে না? ওরা অলওয়েজ আমাদেরকে গায়ের সাথে পেঁচাই নিচ্ছে যে শাপলা ধানের শীষটাকে। সাদা জামাই একটা দাগ লাগলে বেশি দেখা যায়, এনসিপির জায়গায় ইস্যুটা হয়েছে এটা। দর্শক স্বাগত কালের কণ্ঠের নিয়মিত অনুষ্ঠান কালের সংলাপে। আজ আমাদের সাথে আলোচনা অংশ নিতে স্টুডিওতে উপস্থিত আছেন অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, সাবেক সংসদ সদস্য বিএনপি, এবং আমাদের সঙ্গে আলোচনা অংশ নিতে আরও স্টুডিওতে উপস্থিত আছেন হান্নান মাসুদ, জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক এনসিপি। আপনাদের দুজনকে স্বাগত কালের কণ্ঠের স্টুডিওতে। দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় নির্ধারিত হয়েছে ক্ষমতার চেয়ারে টিকে থাকা নাকি জনগণের মন জয়, কোনটি গুরুত্বপূর্ণ। এ বিষয়ে আমি শুরুতে পাপি আপা আপনার কাছে একটু আসতে চাই। জামায়াত জুলাই সনদের আইনি ভিত্তি সহ গণভোট নির্বাচনের আগে এ দাবিতে যুগপৎ আন্দোলন করছে। তারা বলছে বিএনপি কোন লাভে নির্বাচনের দিন গণভোট চাইছে সেটি তারা বুঝতে পারছেন না। নির্বাচনের দিন গণভোটের একটু লাভটা আপনার কাছ থেকে জানতে চাই। বিএনপি নিজস্ব এবং দলীয় লাভ লসের হিসাব কখনোই করেনি, আজও করছে না, অদূর ভবিষ্যতেও করবে না। গণভোট টার্মটার সাথে বাংলাদেশের মানুষ কদাচিৎ পরিচিত। এটা একটা সবসময় যে এটা বহুল পরিচিত তা কিন্তু না। তো তাহলে একটা মানুষ গণভোট যখন আপনি 2 মাস 3 মাস আগে দিবেন, মানুষ গণভোট যারা চাচ্ছে আর যাদের টেবিলে বসে চাওয়া হচ্ছে, ওই তারা ছাড়া দেশের মানুষ গণভোটকে কয়টা বোঝে, এইটা সবার আগে প্রশ্ন থাকলো আমার জামাত ইসলামের কাছে। কারণ বাংলাদেশের 30% কি 20% মানুষকে নিয়ে চিন্তা করছে। আপনার ওই যে কি কমিটি, ওটা সমন্বয়ক কমিটি না কি সংস্কার কমিটি, কিন্তু 70% 80% মানুষকে নিয়ে কোনো ভাবনার প্রতিফলন ওই কমিটিতে আছে বলে আমার ব্যক্তিগত মনে হয় না। গণভোট আপনি 2 মাস আগে নেবেন। জামাতের আবু তাহের সাহেবের বক্তৃতা আমি শুনেছি যে নির্বাচনের দিন না, 2 মাস আগে, 18 দিন আগে, 20 দিন আগে হলে আগে করতে হবে। এখন আপনি একটা জিনিস বোঝেন তো, যে আপনি গণভোট আগে দিলেন, ভোটার গেল না, তাহলে এত বড় জুলাই সনদকে নিয়ে যে বিষয়টা, এই আন্দোলনকে নিয়ে যে বিষয়, আত্মত্যাগের স্বীকৃতির যে বিষয়টা, তাহলে সেটা কোথায় চলে গেল? বুমেরাং হয়ে গেল না? এখন তারপরে এখানে আওয়ামী লীগ যারা অপকর্মের সাথে সরাসরি জড়িত, সারা বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সেক্টরে তারা সবাই কিন্তু পলাতক। কিন্তু সাধারণ মানুষ যারা আমরা যেমন ভোট দিতে পারিনি, আওয়ামী লীগের ওই সাধারণ অনেক ভোটারই কিন্তু ভোট দিতে পারিনি। তাদের ভোটগুলো ডিসিএসপি ও ওসি যেভাবে নেওয়ার সেভাবে নিয়ে নিয়েছে। তাহলে এই ভোটারগুলো তো বাংলাদেশে আছে। যেই ভোটই হোক, তারা যদি মনে করে যে আমরা ভোট দিতে যাব না, আর সাধারণ মানুষ ওইভাবে এত অল্প সময়ে মোটিভেটও হলো না, তাহলে জুলাই সনদের এই গণভোটের যে আয়োজনটা সফল হলো না ব্যর্থ হলো? এখানে জামাত প্রত্যেকটা জিনিস নিয়ে জেদ করছে এবং তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের ক্ষমতায় তো চলেই আসছে। তো ক্ষমতায় তারা চলেই যখন আসছে, তাহলে ক্ষমতায় থেকে এত উচ্চস্বরে নির্বাচন তো এখনো হয়নি, ক্ষমতায় কিভাবে চলে গেলেন? তাদের বডি ল্যাঙ্গুয়েজ বলেন, তাদের কথাবার্তা বলেন, মুখের ভাষা বলেন, যে উপদেশ সবাইকে তারা দিচ্ছে, এতে ক্ষমতায় থাকলে যেভাবে দেয় সেভাবেই কিন্তু তারা দিচ্ছে। এবং সবচেয়ে মজার ব্যাপার, নির্বাচিত সরকার যখন থাকে না, তখন তাদের অলওয়েজ এই স্ট্যান্ডবাজি, এই উচ্চস্বরে কথা বলা, এই বডি ল্যাঙ্গুয়েজ আমরা অতীতেও দেখেছি। আমরা 86-তে দেখেছি, আমরা ধরেন এই মুহূর্তের দরকার তত্ত্বাবধায়ক সরকার, তখনও আমরা দেখেছি। আবার আপনি 2008-এ যখন 1/11 আসলো, তখনও কিন্তু আমরা এই ল্যাঙ্গুয়েজ দেখেছি। আবার এই সরকার আসার সাথে সাথে তাদের এইটাই কিন্তু আমরা দেখছি, এবং ডে বাই ডে বৃদ্ধি পাচ্ছে। আমার কথা হচ্ছে, গণভোট তো একটা আলোচনার টেবিলে বসে আলোচনা হচ্ছে, এইটা নিয়ে ব্যক্তিগত মতামত যদি কিছু থেকে থাকে দলীয়ভাবে ওই আলোচনার টেবিলে নিষ্পত্তি করতে হবে। কিন্তু ইনারা যেভাবে আন্দোলনের কর্মসূচি দিয়ে মিছিল টিছিল করে একটা স্ট্যান্ডবাজি করার চেষ্টা করলো,
ওই ঠিক এই মুহূর্তে দরকার তত্ত্বাবধায়ক সরকারের সময়। কিন্তু শেখ হাসিনা যখন বললো দেশে নাই দরকার তত্ত্বাবধায়ক সরকার, সেইটা নিয়ে কিন্তু তারা কোনো স্ট্যান্ডবাজি করে রাজপথে কিন্তু মিছিল মিটিং তারা করে নাই কিন্তু তখন। তো তাহলে তারা একটা সুস্থ পরিবেশকে অসুস্থ করতে চাচ্ছে। কারণটা কি? ভোট যত ডিলে হবে তারা চিন্তা করে অন্তর্বর্তীকালীন সরকার তো আর নির্বাচিত সরকার না, তাহলে তারাও স্ট্যান্ডবাজি, ডিসি, এসপি, হাট ঘাট মাঠ বাজার এই সমস্ত জায়গায় বেশি প্রভাব বিস্তার করতে পারবে। এখন আপনি প্রশ্ন করতে পারেন চাঁদাবাজি নিয়ে, যে আপা চাঁদাবাজি নিয়ে আপনারা করছেন, আপনাদের নাম আসছে, তাদের আসছে না কেন? তারা বাংলাদেশের সকল সংগঠনের চেয়ে সারা বছর সারা জীবন প্রতিষ্ঠা লগ্ন থেকে ইয়ানতের নাম করে তারা চাঁদাবাজি করে, কিন্তু তাদের চাঁদাবাজিটা রাষ্ট্রীয়ভাবে তাদের দলীয়ভাবে স্বীকৃত। এবং এখন ধরেন হান্নান মাসুদ চাঁদাবাজি করতে গেল, কি সে একটা চাঁদাবাজ ছেলেকে ছাড়াতে গেল, এটা আর একজন তার প্রতিপক্ষ থাকলে সেটা কিন্তু ধরায় দিল। কিন্তু জামাতে ইসলাম যেহেতু সেন্ট্রালি চাঁদার সপক্ষে, চাঁদা তুলেই তারা চলে, লিল্লা বোর্ডিং এ খেয়ে তারা বড় হয়, তারা বিত্ত বৈভবের মালিক হয় ইয়ানতের পয়সা নিয়ে, স্বাভাবিক তারা তাদের বিরুদ্ধে কেউ কিন্তু আঙুল তোলে না। বাংলাদেশের সবচেয়ে বড় বড় ব্যবসা বলেন এবং টাকা বলেন সব কিছুর সাথে তারা বর্তমানে কিন্তু ইনভলভ, তাদের লোকজন কিন্তু ইনভলভ, কিন্তু প্রচারণা কিন্তু সেটা নাই। কিন্তু অন্যান্য সংগঠন করতে গেলেই সেটাকে যেভাবে আঙ্গুল ফুলে কলা গাছের মতো করে তৈরি করে টোটাল দলের উপরে অভিযোগটা চাপিয়ে দলকে কলুষিত করার যে প্রচেষ্টাটা করা হয়, সেইটা কিন্তু জামাতের বেলায় হচ্ছে না। কারণ তাদের সেন্ট্রালি চাঁদা দিয়েই তো তারা চলে, তারা প্রত্যেকে কর্মচারী, বেতনভোগী, তাদের কাজের দিন নির্ধারণ আছে এবং তাদেরও মাঠ থেকে টাকা তুলে নিয়ে এসে জমা দিতে হবে সপ্তাহে, এই ধরনের কিন্তু তালিকা তাদের আছে। তাহলে চাঁদা তো তারা সারা জীবন নিয়ে বেড়াচ্ছে। আমি চাঁপাইনবাবগঞ্জের ভোটার, আমি সেখানে দেখেছি যে মেয়েরা পর্যন্ত ইয়ানতের পয়সা নিয়ে নিয়ে বাড়িতে বাড়িতে যায়, বাড়িতে বাড়িতে তাফসির ক্লাসের নাম করে মেয়েদেরকে বুঝায় সোজা শেষকালে ওন্না পেতে দেয়, যার যা আছে দাও, যার যা আছে দাও বলতে তখন মেয়েদের হাতে পয়সা খুব কমই থাকে, তখন এই মুষ্টি চাল, হাঁসের ডিম, স্বামী বাজার করে নিয়ে এসে যেটু তরকারি ওই দিয়ে থুয়ে তখন তার পোটলাটা ভরে যায়। আপা যেটা জানতে চাচ্ছিলাম যে বিএনপি তো সড়কে চাঁদাবাজি প্রকাশ্য করছে এবং যারা খবরে আসছে তাদের পরিচয় সম্পর্কে জানা যাচ্ছে যে তারা বিএনপির কোনো স্তরে আছেন আর বিএনপির সাংগঠনিক পরিচয় আছে তাদের, সেক্ষেত্রে আপনি কি বলবেন? এইখানে আমার কথা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি বাহিনীকে উপরের চাপ আর নিচের চাপ বলা যাবে না। চাঁদাবাজি যেখানে দেখবে সাথে সাথে অ্যারেস্ট করবে, করে তাদের চাঁদাবাজির মামলা দিবে এবং চাঁদাবাজির মামলা দিয়ে তাদের প্রচণ্ডভাবে শাস্তি দিতে হবে, যাতে রাষ্ট্রটা জনগণের চাঁদাবাজদের না, দুর্নীতি দুর্বৃত্তায়নের বিরুদ্ধে যুদ্ধ করেই এই জুলাই বিপ্লব 15 বছর পর আসছে। তো এইটার তাৎপর্য, এটার ভাবার্থ বুঝতে হবে। এই জন্য এটার ব্যাপারে আমি ব্যক্তিগত জীবনে খুব কঠিন এই চাঁদাবাজি দুর্নীতি দুর্বৃত্তায়নের ব্যাপারে আমি নিজেকে যেমন এটা স্পর্শ থেকে দূরে রাখি, আমি চাই জীবনের সব আয়োজন এখানে একসাথে। বাংলাদেশের বিশেষ করে রাজনীতি যারা করবে তাদের কর্মী, তাদের সমর্থক সকলকে এখান থেকে দূরে থাকতে হবে। কারণ রাজনীতি কারোর ভাত ভিক্ষা হওয়া উচিত না, যার যার প্রফেশন থাকা দরকার, রাজনীতি আবার দর্শন হওয়া দরকার। যদিও গণতন্ত্র প্রতিপালন করা খুবই ডিফিকাল্ট, রাজনৈতিক সংগঠন চালানো খুবই ডিফিকাল্ট, ব্যয়বহুল একটা জিনিস সারা ওয়ার্ল্ডে, আমেরিকা বলেন, অস্ট্রেলিয়া বলেন, যেখানে বলেন। তো এখন সেই ব্যয়ের উৎস বৈধ থাকতে হবে, ব্যয়ের উৎসটা সবার সম্মুখে প্রকাশ করতে হবে, আয় ব্যয়ের হিসাব এবং সমস্ত কিছু। তাহলে এই দুর্নীতি দুর্বৃত্তায়ন চাঁদাবাজি করেও অনেক সময় খেতাবে ভূষিত হতে হচ্ছে, না করেও অনেক সময় গণহারে ভূষিত হতে হচ্ছে। আচ্ছা, একটু গণভোট নিয়ে আমি জানতে চাই আপনার কাছে যে আপনারা তো নির্বাচনের দিনে গণভোট চাইছেন, সেক্ষেত্রে একজন ভোটারের কাছে আপনারা যখন যাবেন ভোট চাইতে, সেক্ষেত্রে গণভোটের জন্য কিভাবে ভোটারকে অ্যাপ্রোচ করবেন? এইটা ধরেন বলতে হবে যে দেখেন এখানে জুলাই সনদের যে পক্ষে বিপক্ষের ব্যাপার, দুটো বাক্স থাকবে, জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক হচ্ছে এটা থাকতেছে আপনাদের, আর এইখানে আপনার গণভোটটা কি কারণে সেটা এক লাইনে থাকছে। তো এইটা আপনাদেরকে আমরা আগেই বলে দিলাম, কেউ পড়তে পারেন আর না পারেন, যে গণভোটের যে বাক্স জিজ্ঞেস করে নেবেন ওখানে যে কোনটা গণভোটের বাক্স, সেইটার একটা ব্যালট পেপার দাও, আর কোনটা প্রতীক। তো গণভোটেরটা প্রতীক নাই, কথা আছে, লাইন লেখা থাকবে, আর যেটাতে হচ্ছে জাতীয় ভোট সেখানে প্রতীক থাকবে, এইভাবে বোঝাতে হবে। কিন্তু আমাদের যারা ভোটার আছেন অনেকে তো পড়তে পারেন না, এইখানেই সমস্যা। এই জন্য এই যে একটা এজেন্ডা নিয়ে আসছে এই ঐক্যমত কমিশন, এই এজেন্ডা আসলে রাষ্ট্রের জনগণকে এইভাবে বিভ্রান্তির না ফেলে
এরা রাজনৈতিক দলগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টাটা করলেই সবচেয়ে ভালো ছিল। যে একটা নমিনেশন ধরেন, একটা পার্টির পোস্ট, কত বছর রাজনীতি করলে আপনি নমিনেশনটা পেতে পারেন, কি পরিমাণ স্যাক্রিফাইস থাকলে আপনি নমিনেশনটা পেতে পারেন, কতদিন রাজনীতি করলে আপনি কমিটিতে আসতে পারেন, এই বাধ্যবাধকতাগুলো, এই বিধিবিধানগুলো যদি দিত, আলটিমেটলি কিন্তু রাষ্ট্র তখন নিয়ন্ত্রিত হতো। আমার দল যখন একটা সিস্টেমে আসবে, তখন রাষ্ট্র সিস্টেমে আসবে, আমার কর্মীরাও কিন্তু আমার সিস্টেমে আসবে। এটা খুবই ডিফিকাল্ট। ব্যক্তিগতভাবে আমি বলছি, ঐক্যমত কমিশনের রাজনৈতিক দলেরা সবাই যাচ্ছে, আমাদের দলও যাচ্ছে, কিন্তু এটা প্রয়োগটা খুবই ডিফিকাল্ট, জনগণকে বোঝানো খুবই ডিফিকাল্ট। এইরকম একটা সেন্সিটিভ ইস্যুকে গণভোটে নিয়ে যে উদ্দেশ্য, যে লাভের, যে স্বীকৃতির আশায় যাওয়া হচ্ছে, এটা শেষ পর্যন্ত বুমেরাং হয়ে যায় কিনা, এটা নিয়ে আমি ভাবছি। ধন্যবাদ আপনাকে। জনাব হান্নান মাসুদ, গণমাধ্যমে এবং সংবাদ মাধ্যমে খবর হয়েছে গেল সেপ্টেম্বরে আপনার বাগদান সম্পন্ন হয়েছে। আপনার নতুন জীবনের জন্য কালের কণ্ঠের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আর শুরুতে হান্নান মাসুদ, আপনার কাছে আমি জানতে চাই যে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের আন্দোলনে পুলিশের বাধা, দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে, অনেককে আটকও করা হয়েছে। এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে এই সরকার মানুষের বিপক্ষে দাঁড়িয়েছে। এটা আসলে কবে থেকে আপনারা বুঝতে পেরেছেন যে এই সরকার মানুষের বিপক্ষে চলে গেছে? ধন্যবাদ। এখানে আপাকে অনেকগুলো বিষয় নিয়ে কোশ্চেন করা হয়েছে, আমি তার মধ্যে দু একটা একটু রিপ্লাই দিয়ে রাখতে চাই। জি প্লিজ। যেমন ধরুন হচ্ছে আপনি বিএনপিকে দোষারোপ করছেন সাদাবাজি নিয়ে, অথবা হচ্ছে আপনি ইয়াকে অন্য কোনো রাজনৈতিক দলকে দোষারোপ করছেন সাদাবাজি নিয়ে। ঘটনাগুলো ঘটছেও, তা আসলে কি হচ্ছে জানেন, মানে বাংলাদেশে আপনি ফুটপাতে দোকানপাটের ব্যবস্থা রাখবেন, সেটার কোনো সিস্টেম রাখবেন না, তাহলে তো সেখান থেকে প্রভাবশালীরা চাঁদা নিতেই যাবে। আবার হচ্ছে বাংলাদেশে আপনার যে রাজনৈতিক পলিটিক্যাল ইকোনমি, এই পলিটিক্যাল ইকোনমিটাই আপনি এস্টাবলিশ করেন না, কোনো বাইরেও তো চাঁদাবাজি হচ্ছে, এর বাইরেও হচ্ছে। আমি বলছি একটা সিস্টেমে একটা উদাহরণ দিচ্ছি। আমরা একটা গবেষণায় আমি রিপোর্ট পড়ছিলাম যে হচ্ছে বাংলাদেশের অ্যাবাউট 3 কোটি মানুষ এটার উপর নির্ভরশীল, 50 লক্ষ মানুষ প্রত্যক্ষভাবে নির্ভরশীল। আপনি এই যে আওয়ামী লীগের সময়, আওয়ামী লীগের তৃণমূল পুরোটা চলতো কিসের উপর? যখন যে ক্ষমতায় থাকে তৃণমূল পুরোটা চলতো এই 7-8 টাকার উপর। এই যে আপনার একটা চা দোকান ফুটপাতে দিয়েছে, বা হচ্ছে একটা গুলিস্তানে একটা দোকান দিয়েছে, আপনার জামা কাপড় বিক্রির দোকান দিয়েছে, এখান থেকে টাকা নিত, নেতারা খাইতো, তৃণমূল কর্মীরা খাইতো এবং তাদের পরিবার খাইতো। তো যে 50 লক্ষ সরাসরি এটার সাথে জড়িত, এবং হচ্ছে 3 কোটি মানুষ এটার উপর নির্ভরশীল, মানে হচ্ছে তাদের ভরণ পোষণের ক্ষেত্রে আপনি এটাকে জাস্ট এই টকশোতে সমালোচনা করে করে তুড়ি মেরে উড়িয়ে দিবেন, সেটা হয় না। এই রাষ্ট্র ব্যবস্থাকে আপনি যদি রাষ্ট্র হিসেবে না দাঁড় করান, আপনি পলিটিক্সটা মানে হচ্ছে পলিটিক্সের মধ্যে আমরা মাঝে মধ্যে খুব হাস্যরস করে বলি যে পলিটিক্সের মধ্যে রাজনীতি ঢুকে গেছে, ঠিক একই ধরনের হচ্ছে আপনি পলিটিক্যাল ইকোনমি দাঁড় করেন নাই, কোনো ধরনের সিস্টেম দাঁড় করেন নাই, আপনি শুধুমাত্র এই ধরনের সমালোচনা দিন দিন করে থাকছেন। সমালোচনা দিয়ে, মুখের কথা দিয়ে কোনোদিন এগুলো বন্ধ হবে না। আরেকটা বিষয় হচ্ছে কালোর কণ্ঠস্বর, এখানে অনেকগুলো আছে। ধানমন্ডি থানা নিয়ে আমার বারবার কয়েকটা বিষয় কথা হচ্ছে, আপাও যেহেতু বলি, আপাও হয়তো জানেন, এই কারণে অনেকে সেখানে মূলত ডিএমপি কমিশনার রিকোয়েস্ট করছিলেন সেখানে যাওয়ার জন্য, একটা বাজে পরিস্থিতি তৈরি হয়েছিলেন এবং সেই পরিস্থিতি হ্যান্ডেল করার জন্য আমাদের কাউকে সেখানে সরাসরি হস্তক্ষেপ করার জন্য অনুরোধ করছিলেন অনেকবার ফোন দিয়ে। তার অনুরোধের প্রেক্ষিতে সেখানে যাওয়া এবং সেখানে প্রশাসনকে হেল্প করতে যাওয়া। তখন আপনার জানা থাকার কথা যে হচ্ছে যতগুলাই পরিস্থিতি তৈরি হইতো আমাদেরকে প্রশাসন বা সরকার ব্যবহার করত। এবং এই জায়গায় পরবর্তীতে অনেকভাবে বলা হয়েছিল যে হচ্ছে আপনাদের পক্ষ থেকে একটা বিবৃতি যাওয়া দরকার, যেহেতু আপনাদেরকে হেল্প করতে গিয়ে আমরা এটার মুখোমুখি হয়েছি, কিন্তু ওটা হয়নি। তারপর থেকে আর হচ্ছে তাদেরকে আর কোনো হেল্প করতে আর চাইনি কখনো। এটা একটা শিক্ষা হয়ে রইল। এবার একটু জানতে চাই যে এই সরকার কবে থেকে মানুষের বিপক্ষে চলে গেছেন আপনারা বুঝতে দেখেন যে হচ্ছে এই সরকার না বলে আমি বলবো যে হচ্ছে কিছু কিছু উপদেষ্টা এই দেশের মানুষের বিপক্ষে চলে গিয়েছে। এমনকি তারা হচ্ছে এটাকে টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করতেছে, এই পদটাকে নিজেদের প্রভাব প্রতিপত্তি বিস্তারের আপনি মাধ্যম হিসেবে ব্যবহার করছে। শিক্ষা মানে হচ্ছে মাধ্যমিক শিক্ষক অধিকাংশ এমপিওভুক্ত, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক। আপনি দেখেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করাই, কিন্তু তার বেতন স্যালারি আপনার হচ্ছে একজন প্রাইমারি টিচারের চাইতে টিচারের অর্ধেকের চেয়েও কম। তাকে আপনি
500 টাকা ভাড়া দিচ্ছেন, মানে হচ্ছে হাউস বাড়ি ভাড়া দিচ্ছেন 500 টাকা, কিন্তু যখন গভর্নমেন্টের কাছে এরা চাই যে হচ্ছে আপনার আমাদের বাড়ি ভাড়া বাড়ানো দরকার, ভরণ পোষণে হচ্ছে না, আজ থেকে 10 বছর আগে তাদের বেতন বৃদ্ধি হয়েছে, এখন বেতন বৃদ্ধি করা দরকার। সরকারের যেই মানে হচ্ছে অর্থ সংকট দেখা দেয়, মানে যেই পরিমাণ অর্থ সংকট দেখা দেয়, কিন্তু একটা মেগা প্রজেক্ট যখন হচ্ছে 5,000 কোটি টাকার মেগা প্রজেক্ট যখন 8,000 কোটি টাকা করতে যায়, তখন আর এই অর্থ সংকট দেখা দেয়। মানে শিক্ষকদের বেতন বাড়াতে কেন তাদের অর্থ সংকটের দিকে যাচ্ছেন? আমরা তো দেখেছি যে জাতিসংঘে সে বহর নিয়ে গিয়েছেন এবং সরকারি কর্মচারী কর্মকর্তাদের বেতন ভাতা বিলাসী জীবনযাপনের সুযোগ দেওয়া হচ্ছে। বাংলাদেশে আপনার মেইনলি শিক্ষা ব্যবস্থাকে এমন একটা সিস্টেমের ভিতর আটকে রাখা হয়েছে যাতে এটা প্রস্ফুটিত হতে না পারে, যাতে এটা বিকাশ হতে না পারে। আপনি একজন শিক্ষককে ক্লাসে গিয়ে চিন্তা করতে হয় আমার স্যালারি 15,000 টাকা, আমার মানে হচ্ছে শুধু চাল ডাল কিনতেই তো 15,000 টাকা চলে যাবে, বাসা ভাড়া কোত্থেকে দিব, বাবা মায়ের চিকিৎসা খরচ কোত্থেকে পাবে, সে আমার ছেলেপেলের আপনার কোথা থেকে পাবো, পড়াশোনার খরচ। আবার তাকে আপনি বলে দিবেন যে হচ্ছে না তোমার প্রাইভেট পড়ানো যাবে না, করানো যাবে না, এটা তো হয়ে ওঠে না। বাংলাদেশের শিক্ষকদের সম্মানটা নিশ্চিত করতে পারছেন না, উল্টো আপনি হচ্ছে পুলিশ দিয়ে শিক্ষকদের উপর হামলা করতেছেন। আপনি অন্যায্য দাবি হলো একটা বিষয় ছিল, এই যুগে হাউস রেন্ট 500 টাকা আমি বাড়ানোর জন্য কথা বলতেছি, কিন্তু আপনি সেটাতে মানতেছেন না, আলোচনা করতেছেন, আপনি সরাসরি হচ্ছে পুলিশ প্রশাসন ব্যবহার করতেছেন। আপনার মধ্যে আর হাসিনার মধ্যে পার্থক্য কি? তাহলে কেন এতজন রক্ত দিয়ে আপনাদেরকে সেখানে বসানো? সারা জীবন চেষ্টা করে মেম্বার হইতে পারতো না, কিন্তু এখন উপদেষ্টা হয়ে গেছে। উপদেষ্টা হয়ে এখন আর শিক্ষকদের প্রতিও মর্যাদা নাই। আমি নাম ধরে কোনো কথা বলবো না, আমি স্পেশালি শিক্ষা উপদেষ্টার ব্যাপারে কথা বলতেছি, শিক্ষক উপদেষ্টার ব্যাপারে কথা বলতেছি। ওনারা শিক্ষকদের সাথে এমন আচরণ করতে পারে না, এবং যেটা করেছে খুবই নির্মম। ওনাদের উচিত যে জাতির সামনে হাত জোর করে ক্ষমা চাওয়া এটার জন্য, এবং এই দাবিতে কোনো ধরনের মানে হচ্ছে মানে যদি কিন্তু থাকার কথা না, যে হচ্ছে অযৌক্তিক দাবি নিয়ে তো তারা রাস্তায় নামে নাই। তারাই তো আমাদেরকে পড়াশোনা করেছে, উনিও এরকম প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করে আসছেন, যিনি শিক্ষক উপদেষ্টা হয়েছেন, তাহলে এত অসম্মান কেন? হ্যাঁ, ওনারও তো একজন শিক্ষক ছিলেন। অবশ্যই ধন্যবাদ আপনাকে। জনাব পাপিয়া, আপনার কাছে একটু আসতে চাই, এই যে সরকারের এমন আচরণ শিক্ষকদের প্রতি, একটা সময় এই মহান পেশা থেকে তারা দূরে সরে যাবেন কিনা, তখন জাতি অন্ধকারে নিমজ্জিত হবে কিনা, বা আপনার? জাতি তো অন্ধকারে নিমজ্জিত হয়ে গেছে। তার কারণ দেখেন, এই আওয়ামী লীগের সময়ে কুকুর মারা, যেটা পেপার স্প্রে, আমি যেটা খাইছিলাম 5ই জানুয়ারি 2014 গুলশান অফিসে বের হতে যাওয়ার সময় প্রাচীর টপকাতে যেয়ে, সেইটা শিক্ষকদেরকে দেয়া মারা হয়েছে শহীদ মিনারে, এবং 2জন শিক্ষক সেখানে মারাও কিন্তু গেছে বিগত দিনে। এবং এই কুকুর মারার বিষটা যে কি যন্ত্রণাদায়ক, মৃত্যুর যন্ত্রণা স্মরণ করে দেয়। আপনি পানি যত দিবেন তত বাড়বে, আপনাকে আগুন দিতে হবে, আগুন দিলে গোটা মুখ কিন্তু পুড়ে যায়। একটা কাপড় গ্যাসের চুলায় ধরে আগুন জ্বালায়, সেই আগুনটা মুখে দিলে আপনার জ্বলনটা কমবে। এই যে মর্মান্তিক, এটার সম্মুখীনও কিন্তু বাংলাদেশের শিক্ষকরা হয়েছে। এখন বাংলাদেশের শিক্ষা খাত, স্বাস্থ্য খাত আর হচ্ছে আপনার কৃষি খাত, সারা জীবন এটা উপেক্ষিত। কিন্তু দেখেন, তারপরেও কৃষকরা নিজস্ব তত্ত্বাবধানে বাংলাদেশের মানুষের চাহিদা মেটাতে সক্ষম হচ্ছে, বিদেশেও কিছু কিছু পণ্য তারা পাঠাচ্ছে। কিন্তু স্বাস্থ্যটা দেখেন, পুরো স্বাস্থ্য খাতটা একটা বাণিজ্যিক হয়ে গেছে বাংলাদেশে। এবং বড় বড় ডাক্তাররা যে পরিমাণ ভিজিট নেয় এবং যত কাণ্ডজ্ঞানহীনতার পরিচয় দেয়, বিদেশে আপনি সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইন্ডিয়াতে যে দেখবেন এরকম কাণ্ডজ্ঞানহীনতার পরিচয় কিন্তু দেয় না। আপনাকে একটু প্রশ্ন করতে চাই, আমাদের স্বাস্থ্য উপদেষ্টা যিনি স্বাস্থ্য ঠিক করার কথা ছিল, স্বাস্থ্য ব্যবস্থাটা ঠিক করার কথা ছিল, তিনি জনগণের মৌলিক চাহিদা ঠিক না করে তিনি অসুস্থ হলে বিদেশে যান চিকিৎসা করে। তো অবশ্যই আমরা বিগত সরকারের আমলেও তাই দেখেছি। আপনারাও মানে ক্ষমতায় গেলে বিদেশে যাবেন কিনা? না, এখন আমি যেটা বলি, আমি বাংলাদেশেই ট্রিটমেন্ট করাই। আমার পা থেকে মাথা পর্যন্ত 14 থেকে 15টা অপারেশন, এবং প্রত্যেকটা অপারেশনই আমার বাংলাদেশেই হয়েছে। একটা অপারেশন আমার থাইল্যান্ডে হয়েছে, যেটা বাংলাদেশ করতে পারিনি। মানে ওই টাইপের 9 ঘন্টার অপারেশন, ওই টাইপের যন্ত্রপাতি, ম্যাশ, নেট ছিল না, বিধায় তখন আমাকে বাধ্য হয়ে ওখানে যেতে হয়েছে। এখন শিক্ষার জায়গায় আমি আসতেছি, শিক্ষাটার ব্যাপারে আমার গুরুত্বপূর্ণ একটা ইস্যু এটা। দেখেন, শিক্ষক নিয়োগ পদ্ধতি, শিক্ষক নিয়োগে টাকা খাইছে 15 বছর 18 বছর আওয়ামী লীগরা। তা আমার কথা হচ্ছে, মেধার তালিকাতে
যে সর্বোচ্চ নাম্বার পাবে সেই ব্যক্তিটাই তো শিক্ষক হবে, অবশ্যই। এবং সেই ব্যক্তিটা হচ্ছে ভালোভাবে শিক্ষা দান করবে তার ছাত্রদেরকে। এখন কোনো রাজনৈতিক নেতা যদি টাকা না খায়, ইউনোরা টাকা খাইছে, আমার কাছে সেই দৃষ্টান্ত আছে। 3টা শূন্যকে বাসায় নিয়ে যে পরীক্ষা নিছে, পরীক্ষা নিয়ে 100 করছে। এই যে মেধালেস 000কে যদি 100 করে তাকে নিয়োগ দেয়, তাহলে তার কাছ থেকে দেশ আর জাতি কী শিক্ষা পাবে? এটা ব্যাপার। আর আরেকটা জিনিস দেখেন যে বাংলাদেশের সবচেয়ে ব্যয় এবং বেতন ভাতা সবচেয়ে কম কার? এই শিক্ষক আর বাংলাদেশের হুজুরদের সবচেয়ে কম। কিন্তু স্বাভাবিক কারণে জাকাত ফিতরা সাদকা দান খয়রাতের ওই স্লিপ নিয়ে রাস্তায় হুজুরদের দাঁড়াতে হয় কিন্তু। আর শিক্ষাটা তো মেরে দিছে নকল বাণিজ্য থেকে, প্রশ্নপত্র ফাঁস থেকে শুরু করে, নিজেদের দলকে নিয়োগ করা থেকে শুরু করে। এমপিও ভুক্তর কোনো আপনার হচ্ছে যে তালিকাটা করা হয়, এমপিও ভুক্ত যে শর্তাবলী, এই শর্তাবলী থাকার পরও এমপি সাহেবদেরকে টাকা না দিলে, তো দালালদেরকে পয়সা না দিলে কখনো আপনি সেই এমপিওভুক্ত কলেজকে কি স্কুলকে করতে পারবেন না। তাহলে এই যে পদ্ধতি, একবারে তৃণমূলে কিন্তু মানুষ ধরা খাচ্ছে। যেই শিক্ষাটা প্রত্যেকটা রাজনৈতিক সংগঠনের একটা সুশিক্ষা দেওয়ার আমাদের হচ্ছে প্রধান দায়িত্ব, সেখানে আমরা শিক্ষাটাকে কিভাবে কলুষিত করছি। আজকে বিশ্ববিদ্যালয়ে আসেন, কেন দলীয় নিয়োগ হবে? কেন শিক্ষকটা দল কেন করবে? এটা দেখেন, কেন দলটা করবে? এখন স্বাভাবিক কারণে আওয়ামী লীগ যখন 15 বছর করে গেছে, জামাত বিএনপি মিলেও একটা জিয়া পরিষদ গঠন হয়েছে। এখন এই জিয়া পরিষদের ভিতরে জামাতের মতো আলাদা হলো, কিছু আবার রেখে গেল আমার সাথে। এখন ওই জামাতের ওই যে অন্ধকারের যে রাজনীতি করার প্রবণতা, অন্যের ঘাড়ের উপরে বন্দুক রেখে কাঁঠাল, একটা অংশ নিয়ে যে আলাদা তাদের দলীয় চেতনার দলীয় নাম দিয়ে ফোরাম করছে, আর খানিকটা রেখে দিল আমার অংশে। আমাকেও তখন তারা পরিচালিত করছে, এবং এখানে পরিচালনার অংশ হয়ে যাচ্ছে। দিয়ে করছে কি, তারা যদি আমাকে মিসগাইডেড করে, মিসগাইডের দুর্নামটা আমাকে নিতে হচ্ছে। এখন এই এত অল্প সময়ের ভিতরে চিকিৎসকের যে দল, প্রকৌশলীদের যে দল, শিক্ষকদের যে দল, সবগুলাতে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি জামাত মিলে একটা মোর্চা ছিল। এখন এইখান থেকে আপনাকে বের করবেন। এখন আমিও যদি সেই খারাপ কাজটাই করি, ডাকসুতে যেটা হলো, কেন খিলক্ষেত নীলক্ষেতে কেন যাবে? কেন বিজি প্রেস থেকে হচ্ছে ব্যালট পেপার ছাপা হবে না? আজকে বাংলাদেশের নির্বাচন নিয়ে 69 সাল থেকে চলছে যুদ্ধ। তাহলে নির্বাচনটা অনিয়ম আর হচ্ছে দুর্নীতি নয়, করাপশন না, সাপ্পাসিল না, এইটা যুক্তি দেখালে তো হবে না। অনিয়মের মাধ্যমে দিয়ে তো সাপ্পাসিল হয়, অনিয়মের মাধ্যম দিয়ে তো করাপশন হয়। তাহলে শিক্ষা প্রতিষ্ঠানে ছেলেমেয়েরা ঢুকতেই পারলো না, পৌঁছাতেই পারলো না। একটা বিশেষ সংগঠন আওয়ামী লীগের সাথে তাল মিলিয়ে থেকে তারা সেখানে তাদের অবস্থান তৈরি করছে। তো এখন হুটহাট করে যে নির্বাচন দিয়ে দিয়ে আলটিমেটলি ছাত্ররা কি তাদের ছাত্র প্রতিনিধিত্ব পাইছে? এই যে অনেকে গর্ব করে বলে পানি দিছে, কুরবানির সময় মাংস খাইতে দিছে, ইফতারের সময় দিছে, তো ঘুষ, প্রলোভন। তফসিল ঘোষণার পরে কেন ফিল্টার লাগানোই তো নিষিদ্ধ, যে তাহলে আমি ওই ফিল্টারের পরিবর্তে ভোট চাই। জাতীয় নির্বাচনী বলে না, ছাত্র নির্বাচনী এটা কি বলে। তারা সরাসরি বলেছেন? তারা সরাসরি বলেছে যে ফিল্টার যারা লাগিয়েছেন, যে ফিল্টারের পরিবর্তে ভোট চাই, এটা তো সরাসরি না, বলেনি। সরাসরি বলা কিন্তু তো দরকার মানুষের নাই, তো কিন্তু লাগানোটাই তো নিষিদ্ধ হওয়া উচিত। উপকার তো হয়েছে। লাগানোটাই তো নিষিদ্ধ হওয়া উচিত। ভোটকে সামনে রেখে আমি লাগাবো কেন? আমি নির্বাচিত হওয়ার পরেই লাগাবো। আপনি রাজশাহীতে যখন মেয়র নির্বাচন হয়, তখন শেখ হাসিনা গ্যাসের লাইন দিছে, বাড়িতে বাড়িতে গ্যাসের লাইনের পাইপ টানছে, লাইন কিন্তু দেয় নাই। তো এইটা নিয়ে ধরেন খালিদ সাহেব তখন ছিল হচ্ছে 24-এ, সে একটা নিউজ করলো, এক নিউজে ধরেন আওয়ামী লীগ ধরাশায়ী হয়ে হেরে লাপাট হয়ে গেল। এখন আমি প্রলোভন দেখাচ্ছি, ইফতারি ভালো খাওয়াচ্ছি, সপ্তাহে একদিন মাংস দিচ্ছি, আর তারপরে হচ্ছে একদিন ফিল্টারের পানি দেবে, তো ঘুষ। আমাকে বললো না যে তুমি আমাকে এটার বিনিময়ে ভোট দাও, কিন্তু আলটিমেটলি তো এফেক্ট হলো। তো তাহলে আপনি ছাত্র রাজনীতি, যে ছাত্ররা অদূর ভবিষ্যতে মানুষ রাষ্ট্র পরিচালনা করবে, ওইখান থেকে যদি আমি প্রলোভন শিখতে আসি, আর ওই গিভ অ্যান্ড টেক পলিটিক্সটা যদি চলে আসে, তাহলে জাতীয় রাজনীতিতে আপনি কি আশা করবেন? ধন্যবাদ। আমি আসবো শিক্ষা আপনার কাছে। বলেন, স্বাস্থ্য বলেন, আর কৃষি বলেন, এই তিনটাকে প্রায়োরিটি না দিলে বাংলাদেশের অধিকাংশ মানুষ এই কাজেই কিন্তু সম্পৃক্ত। চিকিৎসা আপনার আমার লাগবে, শিক্ষা আপনার আমার লাগবেই, এবং আমার কৃষি ডেভেলপমেন্ট হতেই হবে, আপনি যতই শিল্পের প্রসার ঘটান। ধন্যবাদ। জনাব হান্নান, আমি আপনার কাছে একটু আসতে চাই যে নির্বাচনে আপনাদের তো শাপলা প্রতীক না দেওয়ার কারণে গণমাধ্যম, সংবাদ মাধ্যম সব জায়গায়
আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে। নির্বাচন কমিশন বলছে শতাব্দীর সেরা নির্বাচন উপহার দিতে চান তারা, কিন্তু আপনারা অভিযোগ করছেন যে এই নির্বাচন কমিশন পক্ষপাত দুষ্ট আচরণ করছে। আপনাদের দৃষ্টিতে এই নির্বাচন কমিশন শতাব্দীর সেরা নির্বাচন দিতে পারবেন কিনা, বা তাদের সেই ফিটনেস আছে কিনা? এই নির্বাচন কমিশন নির্বাচন করতে পারবে কিনা সেটা নিয়ে আমার সন্দেহ আছে। এই নির্বাচন কমিশন সেই অ্যাবিলিটি আছে কিনা সেটা নিয়েও সন্দেহ আছে। এই নির্বাচন কমিশন প্রথম থেকেই পক্ষপাত দুষ্ট আচরণ করেছে। সেই আপনার আওয়ামী আমলের নির্বাচনে কে মেয়র হবে না হবে সেই মামলায় লড়ার ক্ষেত্রে সে পক্ষপাত দুষ্ট আচরণ করেছে। চরমোনাইয়ের ক্ষেত্রে এক ধরনের আচরণ করেছে, বিএনপির ক্ষেত্রে আরেক ধরনের আচরণ করেছে, জামাতের ক্ষেত্রে আরেক ধরনের আচরণ করেছে। সে প্রতীক বরাদ্দ নিয়ে এনসিপির সাথে যে টানাপোড়েন ইচ্ছাকৃতভাবে তৈরি করেছে, খামখেয়ালিপনায় তৈরি করেছে, এর মধ্য দিয়ে তার নিরপেক্ষতা অবশ্যই প্রশ্নবিদ্ধ। সে কিভাবে একটা ইলেকশন করবে? আমরা তো হচ্ছে প্রতীক তো হচ্ছে উনি যে 50টা আমাদেরকে তালিকা দিয়েছেন, সেই তালিকা তৈরি করার আগেই আমরা প্রতীক হিসাবে শাপলাকে চেয়েছি। সেই তালিকা যেহেতু চাহিদা রয়েছে, আপনি বাংলাদেশে আমি যদি বলি যাচ্ছে আমি ক্যামেরা প্রতীক হিসাবে চাই, আপনি যখন প্রতীক বড় করবেন, অ্যানলিস্টেড করবেন, 50টা করেন বা 100টা করেন, সেটাতে তো আপনি আমার চাহিদাটা আপনি গুরুত্ব দিবেন। আপনি যদি রাজনৈতিক দলগুলোর জন্য রাজনীতিটা সহজ না করে যদি কঠিন করেন, তাহলে তো আপনি কীভাবে ইলেকশন করবেন? আপনার প্রথম থেকে দরকার ছিল কোনো নতুন রাজনৈতিক দল তৈরি হয়েছে, নতুন রাজনৈতিক দলের চাহিদা কি ওদের জন্য সহজ করা, সেটা না করে আপনি বিরুদ্ধে দাঁড়িয়েছেন, একেবারে বিরুদ্ধে দাঁড়িয়েছেন। আপনি বলছেন না আপনি কেন হচ্ছে এই প্রতীকটা অ্যানলিস্টেড করেন নাই। আপনার 2-3টা দল এই প্রতীক চেয়েছে, আপনি আমাকে না দিলে আরেকজনকে দিবেন, তাকে না দিলে আরেকজনকে দিবেন, আপনি তো অ্যানলিস্টেড করবেন। এতগুলো দলের চাহিদা তারা তো বলছে এটা জাতীয় প্রতীক হিসেবে, তারা তো এটা বলছে না, এবং এটার কোনো ভিত্তি নেই আইনি। আপনার দেখে তবে জাতীয় প্রতীকে সব কিছুই আছে, ধান আছে, পাট আছে প্রতীক হিসেবে, আপনার আছে, সোনালী আঁশ রয়েছে, এমনকি দাঁড়িপাল্লা পর্যন্ত আপনার হচ্ছে প্রতীক হিসাবে রয়েছে, যেটা বিচারের একমাত্র প্রতীক মানে হচ্ছে আদালতের। তাহলে আপনি কেন এনসিপিকে শাপলা দিতে সমস্যা কি, বা এনসিপিকে না দেন অন্য কাউকে দিতে সমস্যা কি ছিল? আপনি কেন এটা অ্যানলিস্টেড করেন? এটা ব্যাখ্যা তো আপনাকে আইনিভাবে দিতে হবে, আপনি মৌখিকভাবে বললে হবে না। আপনি মৌখিকভাবে আপনার আইনি ব্যাখ্যা দিতে হবে যে এই লিগ্যালি আমি দিতে পারতেছি না, এই কারণে আমি অ্যানলিস্টেড করি নাই। তাহলে আমি বলবো আপনি আপনার যেই ক্ষমতা রয়েছে সেই ক্ষমতার অপব্যবহার করে একটি রাজনৈতিক দলের জন্য রাজনীতিটাকে কঠিন করতেছেন। আচ্ছা, নির্বাচন কমিশন পক্ষপাত তাদের মনোবল ভাঙার চেষ্টা করতেছেন, পক্ষ হয়ে কাজ করছে, সেটা তো স্পষ্ট। আমি প্রথমে বলছি যে হচ্ছে বিএনপির সাথে এক ধরনের আচরণ করছে, চরমোনাইয়ের সাথে এক ধরনের আচরণ করছে, জামাতের সাথে আরেক ধরনের আচরণ করছে। শুধুমাত্র বিভিন্ন পৌরসভা সিটি কর্পোরেশনের মেয়রদের মানে হচ্ছে মেয়র নির্বাচনকে প্রশ্ন করে যেই আদালতে মামলা হয়েছে, সেই মামলায় লড়ার ক্ষেত্রেই ইশাক ভাইয়ের মামলায় একেবারে নির্বাচন কমিশন লড়াই করে নাই, ছেড়ে দিয়েছে। আপিল করে নাই, ছেড়ে দিয়েছে। চরমোনাইয়ের মামলায় নিজেরা লড়াই করে সেটা বাতিল করেছে। ক্ষেত্রে শাহাদাত ভাইয়ের মামলায় লড়াই করে নাই, কিন্তু হবিগঞ্জ কি কোন জায়গায় জামাতের ক্ষেত্রে লড়াই করছে? তা আপনি তো এই ধরনের মানে করলে আপনি একই নিয়মে করতে হবে, মানে বিএনপির সবার ক্ষেত্রে পক্ষ নিয়ে কাজ করছে। হ্যাঁ, অবশ্যই আমি সেটাই বলছি যে হচ্ছে ওনারা যদি হচ্ছে মানে একটা দলের মুখপাত্র হিসেবে কাজ করা শুরু করে, ওনারা যদি বা হচ্ছে কোনো গোয়েন্দা সংস্থার এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ শুরু করে থাকে, তাহলে ওনারা এইভাবে চললে ওনারা ইলেকশন করতে পারবে না। ধন্যবাদ আপনাকে। যত মিষ্টি মিষ্টি কথা বলে প্রতীক দিতে আপনারা নির্বাচন কমিশনকে বাধা দিচ্ছেন কিনা? ওরা খুব ভালো করেই জানে এনসিপি, যে এনসিপিদের সাথে আমাদের প্রতীক বরাদ্দ কিংবা রাজনৈতিকভাবে কোনো বিরোধ বিসংবাদ এবং কোনো প্রতিযোগিতা কম্পিটিশন আপাতত নাই। এবং ওনারা বারবার তুলে যে ধানের শীষ আছে শাপলা দেবে না কেন, কিন্তু আমরা কখনোই বলিনি যে হচ্ছে ওদেরকে শাপলা দিও না। ওরা অলওয়েজ আমাদেরকে গায়ের সাথে পেঁচায় নিচ্ছে যে শাপলা ধানের শীষটাকে। আজ পর্যন্ত আমাদের কোনো কেন্দ্রীয় নেতা কিংবা আমরা যারা টকশোয়ে আসি, আমরা শাপলা নিয়ে কোনো ক্রিয়া প্রতিক্রিয়া আমরা কখনোই কিন্তু ব্যক্ত করিনি যে দেওয়া উচিত কি দেওয়া উচিত না। আর এইটা 3-4 মাস আগে তখন ব্যাপকভাবে আলোচনা হয়েছে। শাপলা কেন ওদেরকে দিতে পারছে না সেটাও কিন্তু নির্বাচন কমিশন ক্লিয়ারলি বলেছে। তো 4 মাসের আগে যে বিষয়টা ক্লিয়ারলি বলে মীমাংসা হয়ে গেছে, সেই বিষয়বস্তুটা আবার নতুন করে বিতর্কের ভিতরে আসছে। এবং এখানে বারবার আমাদের ধানের শীষ নিয়ে প্রসঙ্গ তুলছে এনসিপি। আমরা ওদের শাপলা, ওদের গোলাপ, ওদের কাগজ কলম, ওদের হচ্ছে খাতা বই খাতা কলম কোনো কিছু নিয়ে কোনো কথা বলছি না। এখন আমাদের এই প্রতীকটা তো নতুন কোনো প্রতীক না।
ধানের শীষ প্রতীক তো যেদিন থেকে যে বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে সেদিন থেকে আমাদের প্রতীক হচ্ছে ধানের শীষ, এবং এই প্রতীকটা আমাদের প্রতিষ্ঠিত একটা প্রতীক। এখন আপনাকে একটা জিনিস চিন্তা করতে হবে, একটা মূল, যেমন আমি পাপিয়া এখানে মুখ্য আলোচক, এখন আমার পাশে কিছু গৌণ থাকলো, আলোচক বাদ দেন, একটা নাচের অনুষ্ঠান হলো, একটা নাচের অনুষ্ঠান কথক নাচ, সেখানে একজন মূল থাকলো, তার পাশে পাশে সহযোগীরা থাকলো। এখন মূল ফোকাসিংটা কোথায় হবে? আপনার যে মূল নাচটা নাচছে তারটাই হবে। ওই কে একটু গোলাপ ফুল ছিটালো, কে একটা ফুলের বেড়ি আনলো, কে একটু ঘুরলো, সেটা কিন্তু আসবে না। এখন শাপলা ফুলটাকে পুকুরে যখন তার অস্তিত্ব দেখাতে গেছে, তখন শাপলা ফুলের আশপাশে পুকুরে মাছ আছে, লতা আছে, গুল্ম আছে, ধান আছে, সব কিছু আছে। এখন আসলে তো শাপলা ফুলের অস্তিত্বটাই হচ্ছে এখানে আসল। এখন তারা ওই যে ধানের শীষ আছে, তাহলে ধানের শীষ বাতিল করতে হবে বলে এখানে যুদ্ধ করছে। এখন আসলে যুদ্ধ করে তো লাভ নাই, আর শাপলার ভিতরেই একবার এনসিপির সব অস্তিত্ব আছে, আর শাপলা না পেলেও তো অস্তিত্ববিহীন হয়ে যাবে। এইখানে সর্বোচ্চ ভোট বাংলাদেশে পেয়ে যাবে শাপলাতে, আর শাপলা বাদ দিয়ে দোয়াত কাগজ কলম হলে তাদের ওইখানে হবে না, এরকম তো কোনো ব্যাপার কিন্তু না। তাহলে অহেতুক এই যে বিতর্কের সূত্রপাত করছে, ধানের শীষ কেটে নিয়ে আনছে, তারপরে বিগত দিনে যারা শাপলা চাইছে তারা পায় নাই, কেন তাদেরকে দেওয়া হয় নাই, এটাও তারা এখন শুনতে চায় না। নির্বাচন কমিশনকে পক্ষপাতদুষ্ট করে দিচ্ছে যে বিএনপি ধানের শীষ বাতিল করছে না, আমাদের শাপলা বাতিল করছে, অতএব নির্বাচন কমিশন বিএনপির পক্ষে আছে। তারপরে ইশরাকের নির্বাচন নিয়ে যে কথাটা বলা হলো, ইশরাকের নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের চেয়ে সরকারের দায় হচ্ছে সবার আগে, কারণ সরকারের আইন কর্মকর্তারা ওখানে আছে। নির্বাচন সরকারের আইন কর্মকর্তা আছে, আইন কর্মকর্তারা ইচ্ছা করলে তারা যে কোনো হাইকোর্টের আদেশের এগেনস্টে চেম্বার কোর্টে যেতে পারে, চেম্বার কোর্টের আদেশের এগেনস্টে তারা সুপ্রিম কোর্টে যেতে পারে, সুপ্রিম কোর্টের আদেশের এগেনস্টে তারা রিভিউ পর্যন্ত করতে পারে। তাহলে এখন নির্বাচনী কর্মকর্তা, ওনাকে বলতে গেলে হয়তো উনি বলবেন যে আপনাদেরই তো মানবাধিকার সম্পাদক অ্যাটর্নি জেনারেল, তো সে তো আপনাদেরই। আরে ভাই, আপনারা করছেন কেন? আপনারা নিজেদের, আপনারা তো নতুন আসলেন, নতুন দল করলেন, নিবন্ধন আপনাদের হয়েছে, প্রতীক এখনও পাননি, তো আপনারা যদি মনে করেন যে সব সেক্টরে আপনাদের লোক হয়ে গেছে, করে দেন, আমাদের সমস্যা নাই তো, কারণ আমরা তো উপযাচক হয়ে দরখাস্ত দিয়ে তো অ্যাটর্নি জেনারেল হইনি, ঠিক আছে? এখন এই যে গায়ে পা পেরে শুধু ধানের শীষকে নিয়ে আসা হচ্ছে, নির্বাচন কমিশনকে দোষারোপ করছে। নির্বাচন কমিশন দোষের যদি কিছু করে থাকে তার গঠনমূলক আলোচনা হোক, সমালোচনা হোক, কিন্তু আইন কর্মকর্তার যে দায়িত্বটা, আইন মন্ত্রণালয়ের যে দায়িত্বটা, সেটা যদি আপনি নির্বাচন কমিশনের উপর চাপায় দিয়ে তাকে বিতর্কিত করে আমাদের গায়ের সাথে তার গা মিলা দিতে চান, তাহলে এইটা তো যথার্থ হলো না। ধন্যবাদ আপনাকে। জনাব হান্নান, এই শাপলা প্রতীক যদি শেষ পর্যন্ত না পান তাহলে আপনারা নির্বাচনে যাবেন কিনা, আর সেক্ষেত্রে ধানের শীষ যেটা আপনারা বলছেন সেটা বাতিলের জন্য আন্দোলন মানে অধিকার আদায়ের জন্য আপনারা আন্দোলন করবেন কিনা? দেখেন যে হচ্ছে ওই ইশাক ভাইয়ের যে ইস্যুটা, এখানে বিবাদী কিন্তু ছিল হচ্ছে নির্বাচন কমিশন, রাষ্ট্র ছিল না। জয় পরাজয়ের ইস্যুটা নির্বাচন কমিশন নির্ধারণ করে, সুতরাং নির্বাচন কমিশন নিজস্ব আইন সংস্থা রয়েছে, নিজস্ব আইনজীবী রয়েছে, তারাই লড়াই করবে, এখানে অন্য কেউ লড়াই করার সুযোগ নেই। পরবর্তীতে রায় হয়ে যাওয়ার পরে সরকারকে যখন নির্দেশনা দিচ্ছে, তারপর সরকার লড়াই করছে, লড়াই করে সেটা নিয়ে হাইকোর্ট পর্যন্ত গিয়েছে, এটা মনে হয় পাপিয়া জানার কথা। আর সেকেন্ডলি হচ্ছে এখানে ইস্যুটা এমন না যে হচ্ছে আমাদের শাপলা প্রতীকী সব, আমরা এটা বলতে চাচ্ছি না। আমরা বলতে চাচ্ছি আমরা খামখেয়ালিপনার বিরুদ্ধে লড়াই করছি। আমরা বলতে হচ্ছে আমাদেরকে, আপনার যদি আসলে শাপলা দেওয়ার কোনো আইনি বাধা থাকে আপনি সেটা দেখেন, আইনি বাধা না থাকলে কেন দিবেন না? তাহলে আপনি তো খামখেয়ালিপনায় দেখাচ্ছেন, আপনি তো যেটা ইচ্ছে সেটা করতেছেন, তাহলে তো আপনি এরকম করলে তো হচ্ছে আপনি রাজনৈতিক দলগুলোর পথে আপনি বাধা সৃষ্টি করছেন। আমার কাছে মনে হয়েছে, আমি একটা পলিটিক্যাল পার্টি গঠন করছি, আমার কাছে মনে হয়েছে শাপলা প্রতীকটা আমার জন্য ভালো হবে, আমি মানুষের কাছে এটা নিয়ে পরিচিত হব, আমি মানুষের কাছে এটা নিয়ে কথা বলেছি। আপনি কি করলেন? এটা দিবেন না, কেন দিবেন না সেটা আপনি বলতে পারছেন না, বা যেই ব্যাখ্যা আপা দিয়েছে এই ব্যাখ্যা তারা দেয়নি, এটা কোনো আইনি ভিত্তিও নেই। আমরা বলছি যদি হচ্ছে যে হচ্ছে আপনার শাপলার তো বিভিন্ন ডাইমেনশন আছে, আপনি শুধুমাত্র এক ডাইমেনশনের উপর, একটা ডাইমেনশন তো আমাদের জাতীয় প্রতীক আছে, সেটা বাদ দিয়ে অন্য ডাইমেনশন দেন, আমাদের তো সমস্যা নেই। আপনি দুইটা শাপলা দেন একসাথে, ছোট বড় করে শাপলা দেন, তাহলে তো সমস্যা নেই, কিন্তু আপনি সেটাও করবেন না। কেন করবেন না আমি বলবো না, এটা ব্যাখ্যা আমরা দিব না। আমরা মূলত হচ্ছে ইস্টাবলিশমেন্টের এই যে একটা গণঅভ্যুত্থান ঘটলো, এই গণঅভ্যুত্থানটা পুরো ইস্টাবলিশমেন্টের বিরুদ্ধে গণঅভ্যুত্থান হয়েছে।
আপনার হচ্ছে আইন শৃঙ্খলার ইস্টাবলিশমেন্ট, যারা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে মানুষকে গুম খুন করেছে সেই ইস্টাবলিশমেন্টের বিরুদ্ধে, সিভিল প্রশাসনের ইস্টাবলিশমেন্টের বিরুদ্ধে, মানে দুর্নীতিগ্রস্ত পুরো খামখেয়ালিপনা যারা দেখিয়েছে শেখ হাসিনার মতো, সেই পুরো খামখেয়ালিপনার বিরুদ্ধে আমাদের এই অভ্যুত্থানটা হয়েছে। আমরা এই ক্ষেত্রে যদি আমরা এখন যদি হচ্ছে তাদের এই খামখেয়ালিপনাকে আমরা ছেড়ে দিই, না বলি, প্রতিবাদ না করি, তাহলে সামনের দিকে নির্বাচন কমিশন যারা আসবে তারা এই ধরনের খামখেয়ালিপনা করতে থাকবে। মানে গণ অভ্যুত্থানের ফল পেয়েছেন কিনা, মানে সুফলটা পেয়েছেন আমরা কিনা এখন পর্যন্ত? গণ অভ্যুত্থানের সুফল আমরা কতটুকু পেয়েছি? আমরা এই খামখেয়ালিপনার কারণে শাপলা প্রতীক নিয়ে আমাদেরকে এতদিন লড়াই করতে হচ্ছে। এখন আমরা প্রতীক নিয়ে মানুষের দ্বারা দ্বারা যাওয়ার কথা, সেই সময় আমাদেরকে এখনো প্রতীক, আমরা এই প্রতীকটা কেন পাচ্ছি না সেই ব্যাখ্যা চাইতে হচ্ছে, সেটা নিয়ে আমাদের কথা বলতে হচ্ছে। আর ধানের শীষের সাথে তো আমাদের কোনো নেই, বিরোধিতা নেই। ধানের শীষ একটি প্রতীক হিসেবে আসছে, দেশের জনপ্রিয় একটি প্রতীক, সেটা থাকবে, সমস্যা নেই। আমরা বলতে চাচ্ছি, যেহেতু হচ্ছে জাতীয় প্রতীকের একটা অংশকে আপনি ধানের শীষকে দিতে পারছেন, আপনি শাপলা দিতে সমস্যা কি? আপনি দাড়িপাল্লা দিতে পারছেন, যে হচ্ছে আমাদের আদালতের ন্যায় বিচারের প্রতীককে, দেশের সবচেয়ে বড়, আপনি সেটাকে দিতে পারছেন, যেটা মানে ওখানে তো আর কোনো প্রতীকের আর কোনো অংশও নাই, শুধু দাঁড়িপাল্লা। সেক্ষেত্রে আপনার শাপলা দিতে সমস্যা কি? এখানে বাধাটা কোথায়? শাপলা পেলে কি আপনারা ক্ষমতায় মানে ভোট বেশি পাবেন? দেখেন, ইস্যুটা সেটা না, আমি আপনাকে প্রথমেই বলছি, আমাদের ইস্যুটা হচ্ছে আমরা খামখেয়ালিপনার বিরুদ্ধে আমরা কথা বলছি। আমরা বলছি যে হচ্ছে 24 পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে কোনো খামখেয়ালিপনা চলবে না। আপনাকে হয় লিগ্যালি ব্যাখ্যা দিয়ে বলতে হবে এই কারণে দিতে পারতেছি না, আর নয় আপনাকে এটা দিতে হবে, না দিয়ে আপনি কেন দিবেন না? আমার লিগ্যাল ব্যাখ্যা চাই, আপনি যদি না দেন সেটা আপনি দিতে পারবেন না যতক্ষণ, ততক্ষণ আমাদের এটা চলবে। আপনার তো সেই নেই, মানে সেই নৈতিক ভিত্তি নেই। আপনি সেই লিগ্যাল ব্যাখ্যা আমরা কয়েকবার চেয়েছি, আমরা কয়েকবার গিয়েছি, আমরা লিখিত ব্যাখ্যা চেয়েছি, এখন পর্যন্ত দিয়েছে আমাদেরকে? অধিকার আদায়ের জন্য আন্দোলনে, অধিকার আদায়ের জন্য আমাদের যেটা করার আমরা সেটা করে যাচ্ছি, এবং আমাদের যতটুকু করার সাধ্য আছে আমরা ততটুকু করব। বাট এটা একটা বাংলাদেশের ইতিহাসে এটা এই ঘটনাটা একটি কলঙ্কজনক অধ্যায় হিসেবে লিপিবদ্ধ থাকবে, যে একটা নির্বাচন কমিশন একটা নতুন দলকে, গণঅভ্যুত্থান পরবর্তী গণঅভ্যুত্থানের নেতৃত্ব দানকারী একটি রাজনৈতিক দলকে যারা নেতৃত্ব দিয়ে তারপর করছে, তাদেরকে একটা প্রতীক বরাদ্দের ক্ষেত্রে যেই ধরনের বাধা সৃষ্টি করছে, যে ধরনের খামখেয়ালিপনা দেখিয়েছে, এটা বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বড় কলঙ্কজনক অধ্যায়, এবং এটাকে আমরা এস্টাবলিশ করব। ধন্যবাদ যদি আপনাকে। সেটা না হয়। ধন্যবাদ আপনাকে জনাব পাপিয়া। যদি তারা ধানের শীষ বাতিলের জন্য, না সেটা নিয়ে কথা নেই, আমরা কখনো ধানের শীষ বাতিল বা অন্য কোনোটা বাতিল, আপনারা তো মানে ধানের শীষ বাতিল করতে চেয়েছেন, আমরা বলছি যদি হচ্ছে জাতীয় প্রতীকের অংশ হিসেবে, জাতীয় প্রতীকের অংশ হিসেবে যদি শাপলা না দেন, তাহলে ধানের শীষ কেন থাকবে? এটা আমরা কোশ্চেন, মানে কেন থাকবে, যদি মানে কেন থাকবে এই প্রশ্নেই তারা থাকে, তাহলে সেক্ষেত্রে বিএনপির অবস্থানটা কি দাঁড়িপাল্লার ক্ষেত্রেও একই কোশ্চেন করছি। শুনেন, বিএনপি ধানের শীষ প্রতীকটা নতুন নিয়ে আসেনি, আর বিএনপি যেদিন ধানের শীষ পেয়েছে সেদিন এনসিপির জন্ম হয়নি, ঠিক আছে? তারপরও জন্ম হওয়ার পর যখন তারা ধানের শীষ নিয়ে প্রশ্ন তুলেছে, ধানের শীষ কোনো রাষ্ট্রীয় লোগো না, ধানের শীষ কোনো মনোগ্রামের, বিডিআর বলেন, আর্মি বলেন, স্পিকারের যে পতাকা সেখানকার লোগো কিন্তু ধানের শীষ না। তারপরে এই যে মনোগ্রামটা ইউজ করে বাহিনীরা, তাদের এখানে কিন্তু শাপলাই আছে জাতীয় হিসেবে। তো জাতীয় হিসেবে এখন জাতীয় ফল কাঁঠাল কারুর লোগো না, জাতীয় সোনালী আঁশ পাট রাষ্ট্রের কোনো জায়গার কোনো লোগো কিন্তু না, ঠিক আছে? এই জিনিসগুলো বোঝার ব্যাপার আছে, কারণ এনসিপি অনেক মেধাবান, তাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক মানে শিক্ষিত শিক্ষক থেকে শুরু করে অনেক কিছুর মাথা এদের ভিতরে আছে। তাহলে যেই মাথাগুলো আছেন তাদের উদ্দেশ্যে আমি পরোক্ষভাবে, যেহেতু তারা আছেন, তাদেরকে আমি বলতে চাই যে আজকে এনসিপিকে এই শাপলা নিয়ে যে নির্বাচন কমিশনের মুখোমুখি করে দিচ্ছেন, তো এইটা কি যথার্থ হচ্ছে? আমি তো 3 মাস আগে নির্বাচন কমিশনের স্পষ্ট শুনছি যে এটা লোগো, যেটা রাষ্ট্রের লোগো, সামরিক বাহিনীর ব্যাচে যেটা ইউজ করা হয়, স্পিকারের হচ্ছে পতাকাতে যেটা আছে, জাতীয় পতাকার পাশে সে আর একটা পতাকা ইউজ করে, সেই পতাকার লোগো, সেই কারণে রাষ্ট্রীয় লোগো ব্যক্তিগত দলীয় প্রতীক হিসেবে দেয়া যাবে না, দেয়া যাবে না, এটা স্পষ্ট বক্তব্য। নির্বাচন কমিশনকে এখন লিখিত কেন দেয়নি, কেন ওদেরকে দেয়নি, নির্বাচন নিয়ে যে প্রশ্ন হচ্ছে, একটু যোগ করতে চাই সেক্ষেত্রে, যে আপনাদের নির্বাচনে কত শতাংশ ভোট হবে এগুলো নিয়ে কিন্তু বেশ কয়েকবার বিভিন্ন প্রতিষ্ঠান আপনার জরিপ করেছেন। সেক্ষেত্রে আপনাদের ভোট পূর্বের তুলনায়
কিছু অংশ কমেছে প্রতিটা জরিপেই। এর ভিত্তিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি 100টির বেশি আসন পাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়কারী নাসিরউদ্দিন পাটোয়ারি। বিএনপির লিডারশিপ পুরোটাই ফেলিওর, এমন মন্তব্য তিনি করেছেন। বিএনপির জনপ্রিয়তা এখন তলানিতে। জনাব পাটোয়ারির এমন বক্তব্যের পাটোয়ারি তো 300 সিটে 400তে বিজয়ী হবে বলে এর আগে বলেছে, এবং পাটোয়ারি নিজে কত পার্সেন্ট ভোট পাবে নিজের জিনিসটাকে নিজে প্রকাশ করুক, অন্যের জিনিসে হাত দিয়ে কোনো লাভ নাই। আমি যদি 30টা সিট পাই, 32টা সিট পাই, সেটা তো জনগণ আমাকে যেটুক ভোটের মাধ্যমে দিবে সেটা আমি পাবো। আমি তো বলিনি যে আমি রাষ্ট্রীয় ক্ষমতায় যাচ্ছি কি আমি যাব। আর সমস্ত জায়গায় নির্বাচনের যে ব্যাপারটা, নির্বাচন 15 বছর দেশে নাই, মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল, মানুষের ভোট দেওয়ার আকাঙ্ক্ষা আগ্রহ পর্যাপ্ত পরিমাণে আছে। এজন্য আগ্রহটাকে সম্মান প্রদর্শন করা দরকার। এনসিপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাবে জনগণ, না জামাত ইসলামকে বসাবে, না বিএনপিকে বসাবে, এইটা নিয়ে আমি ভবিষ্যৎবাণী করতে চাই না। আর আমাদের জনপ্রিয়তা তলানিতে যদি ঠেকেই যায়, তাহলে এনসিপি আর জামাত ইসলামের তো আর কোনো বক্তব্য থাকার কথা না। এ তো খুশি হওয়ার কথা, মিলাদ মাহফিল করা দরকার এবং এদের উৎসব উদযাপন করা উচিত এই বক্তৃতা না দিয়ে। এই জন্য হয় কি, জনগণের জনমত নিয়ে এমন কোনো তুচ্ছতাচ্ছিল্য ভাব করা উচিত না যেটা নিজেরাই ছোট হয়ে যেতে হয়। আমি কিন্তু বলছি না যে এনসিপির জামানত বাজেয়াপ্ত হবে। আমাদের সারা বাংলাদেশের কোনো নেতাকর্মী এই ধরনের বক্তৃতা এনসিপিকে টেনে আমরা কিন্তু বলি না। জামাত ইসলাম 30 সিটে বুক হবে এটাও কিন্তু বলছি না এই কারণে যে এখানে আওয়ামী লীগ ভোট করবে না, আওয়ামী লীগের একটা ভোটের অংশ আছে, এই ভোটটাকে বাড়ি বাড়ি জামাত চলে যাচ্ছে, তখন আওয়ামী লীগ পুনর্বাসন হচ্ছে না। আর আমি সামাজিক কারণে যদি বলি ভাই কেমন আছেন, ভালো তো, আওয়ামী লীগ পুনর্বাসন হয়ে গেল। আজকে মিডিয়ার যত কর্মীদেরকে নিয়ে জামাত ইসলাম যখন বৈঠক করে, এবার আওয়ামী লীগ মাইন্ডেড এবং আওয়ামী লীগের পক্ষে ন্যাকেটলি ভূমিকা রাখছে, তখন আমরা যখন পত্রপত্রিকায় সেই ছবিগুলো ফাঁস হয়, তখন তারা আওয়ামী লীগের পুনর্বাসনের দায় তাদেরকে কিন্তু কেউ দিচ্ছে না। এবং আওয়ামী লীগের ব্যবসায়ীদের দোসরেরা যখন তাদের সাথে বৈঠক করে তাদেরকে ওই প্রতিষ্ঠানের মালিকানার অংশ হিসেবে দিয়ে দিচ্ছে, তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করছে, এই দোসর, এই কথাটা কিন্তু আসছে না। এই কথাটা একচিটিয়াভাবে ব্যবহৃত হচ্ছে শুধুমাত্র বিএনপির এগেনস্টে। আমি যারা বিএনপির এগেনস্টে কথাগুলো বলেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আমি আওয়ামী লীগের অপকর্মের বিচার আমরা চাচ্ছি। আওয়ামী লীগ যে অপকর্মগুলো করেছে সেই কারণে তাদের রাজনীতি নিষিদ্ধ হয়েছে, খারাপ যারা তারা দেশান্তর হয়েছে, কিন্তু যারা আমাদের মতোই 15 বছর তারা ভোট দিতে পারেনি, এই ভোটগুলো আপনি কি বলে দিতে পারবেন এই ভোটগুলো আমি নেব না, রাজনীতি করতে গেলে ভোটে দাঁড়ালে এই ভোটগুলি নিষিদ্ধ। তাদের ভোটও ডিসিএসপি দিছে, আমার ভোটও ডিসিএসপি দিছে, তাহলে তারা তো রেন্টাল বিদ্যুতের কুইক রেন্টালের শেয়ার হোল্ডার না, তারা তো পদ্মা সেতু দুর্নীতির টাকা তারা পায় নাই, 72,000 কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, ওই ভোটারগুলো তো অংশ নেয় নাই। তাহলে সবাইকে এক কাতারে আপনি তুলে দিলে হবে না। ভোটের রাজনীতি আর বাংলাদেশে যে দুর্নীতি, দুর্বৃত্তায়ন এবং ভোটের রাজনীতিটাকে নষ্ট যে করছে, সেটার বিরুদ্ধে আমরা ঐক্যমত। সেটা ঐক্যমতের কারণে আমাদের এত আলাপ আলোচনা, এত কিছু। যার কাছে তুমি যাবা, আমি যেতে পারবো না, তোমার যাওয়া জায়েজ, আমার যাওয়া না জায়েজ, ওর যাওয়া না জায়েজ, এটা তো কোনো বিধান হতে পারে না। ধন্যবাদ আপনাকে জনাব হান্নান। তরুণ জনগোষ্ঠীর এখন মোট জনসংখ্যা প্রায় 47%। অভ্যুত্থানের পর মানুষ নতুনভাবে নেতৃত্ব দেখতে চেয়েছিল, কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি এবং গণমাধ্যমের খবর এসেছে যে এনসিপির কিছু নেতাকর্মী নারীকাণ্ড থেকে শুরু করে চাঁদাবাজিতে জড়িয়ে পড়েছেন। এসব কর্মকাণ্ডের পর মানুষের সমর্থন কতটুকু আছে আপনাদের উপর বলে আপনি মনে করেন, এবং নির্বাচনে গেলে যে আপনাদের জামানত বাজেয়াপ্তের একটা কথা বলছিলেন পাপিয়াপা, এটা শঙ্কা আছে কিনা? বাজেয়াপ্ত হবে সেটা বলিনি, আমি বলছি বাজেয়াপ্ত হবে এই কথাটা বলিনি। দেখেন, হচ্ছে এনসিপি নতুন রাজনৈতিক দল, চতুর্মুখী লোকজন, বিএনপিপন্থী, জামাতপন্থী, বামপন্থী, ডানপন্থী সব ধরনের মানুষজন এনসিপিতে এসেছে। এখানে এনসিপির প্রতি মানে গুটি কয়েক লোকের প্রতি, এনসিপি যখন শুরু হয় গুটি কয়েক লোকের প্রতি মিডিয়া যে অবজারভেশনে রেখেছে, যে এই পরিমাণ সাফে রেখেছে ইস্টাবলিশমেন্ট, চতুর্মুখী ইস্টাবলিশমেন্টের বিরুদ্ধে এনসিপিকে লড়াই করতে হয়েছে। এবং এনসিপি সেটা ধীরে ধীরে ম্যাচুরিটির মাধ্যমে সেটা ধীরে ধীরে কাটিয়ে উঠবে। এনসিপির কোন নেতা কাকে কি মেসেজ দিয়েছে, পার্সোনাল মেসেজ, সেটা নিয়ে মিডিয়ার যে টানা হেঁচড়া হয়েছে, অথচ ভোলাই 3 দিন 4 দিন আটকে রেখে কোনো রাজনৈতিক দলের এক নেতা
যে হচ্ছে কয়েকজন নেতা মিলে ধর্ষণ করেছে 3-4 দিন আটকে রেখে, সেটা নিয়ে মিডিয়া এত টানা হেঁচড়া হয়নি। মূলত কথা হচ্ছে এনসিপি চতুর্মুখী ইস্টাবলিশমেন্ট বিরুদ্ধে যখন লড়াই করতে গিয়েছে তখন চতুর্মুখী ইস্টাবলিশমেন্ট তাদের বিরুদ্ধে লেগেছে। এই কারণে এনসিপিকে নিয়ে বিভিন্নভাবেই এনসিপিকে হেনস্থা করা হয়েছে, সেটা মিডিয়ার দিক থেকে হোক, মিলিটারির দিক থেকে হোক, মানে অভিযোগগুলো তো মিথ্যে না, মানে হেনস্থা আমি আপনাকে বিষয়টা বলতেছি, আপনি যেটাকে ইঙ্গিত করছেন আমি সেটা নিয়েই কথা বলছি। যে হচ্ছে আমি কোনটাকে নিয়ে ইঙ্গিত আমি জানতে চাচ্ছি যে আমি এইটাই বলছি যে চাঁদাবাজি তো মানে ঘটনা ঘটেছে, এটার পরিসংখ্যান কি আপনারা যত রিপোর্ট করছেন এনসিপি সেখানে দায় হচ্ছে 0.2%, 3%, তো বাকি 100% মধ্যে বাকি পার্সেন্ট গুলো কি করছে? তো এনসিপি কে কেন এত হাইলাইট? কারণ এনসিপির মধ্যে আমি বলি সাদা জামাই একটা দাগ লাগলে বেশি দেখা যায়। এনসিপির জায়গায় ইস্যুটা হয়েছে এটা। সারা দেশে ঘুরে আসেন, এনসিপির জনপ্রিয়তা কমনায় বাড়তেছে। যারাই মানুষের ধারে যেতে পারছে সেখানেই এনসিপির জনপ্রিয়তা বাড়ছে। আপনি আমার এলাকা থেকে ঘুরে আসেন, আমিও ঘুরে আসলাম, আপনারা সবাই মিডিয়াতে দেখেছেন এনসিপির জনপ্রিয়তা কম, এনসিপির জনপ্রিয়তা দিন দিন বাড়তেছে। এনসিপি প্রতিষ্ঠার 6 মাসের মাথায় বা 7 মাসের মাথায় এনসিপির যদি আপনাদের ইয়েতে যদি জনপ্রিয়তা 6% দেখেন, এটা অনেক। জামাতে ইসলামের জনপ্রিয়তা তো আপনারা তো প্রতিষ্ঠার 50 বছর পরে 5%, 6%, 7%, 8% দেখা গিয়েছে। এই 2001 সালে 1996 সালে কত পার্সেন্ট জামাত ভোট পেয়েছে? 96 সালে। সুতরাং এনসিপিকে নিয়ে তো হাইহুতাশ করার দরকার নেই। এনসিপি সবচাইতে বড় এনসিপির শক্তি হচ্ছে এনসিপিকে নিয়ে চতুর্মুখী সমালোচনা হচ্ছে, চতুর্দিক থেকে এনসিপি চাপে আছে, তার মানে এনসিপি সঠিক পথে আছে। এনসিপির লড়াইটা এনসিপি কারো দিকে একমুখী হয়ে যায়নি, বা আগের কোনো ইস্টাবলিশমেন্টের সাথে এনসিপি এখনো মানে আজ পর্যন্ত এনসিপি আগের কোনো ইস্টাবলিশমেন্টের সাথে সমঝোতায় যায়নি, যার কারণে এনসিপিকে চতুর্দিক থেকে চাপে রাখা হয়েছে। এবং এই চাপ যদি এনসিপি কাটিয়ে উঠতে পারে, এনসিপি আগামী বাংলাদেশের নেতৃত্ব দিবে। নির্বাচনের আগে এই চাপ কাটিয়ে উঠতে পারবেন কিনা? এই নির্বাচনের আগেই সব চাপ কাটিয়ে উঠা যাবে এটা তো সম্ভব না। আপনি কেন একটা 6 মাসের বাচ্চারা 7 মাসের বাচ্চাকে মনে করেন যে একেবারে আমরা রাষ্ট্র ক্ষমতায় চলে যাবো, সব চাপ কাটিয়ে উঠে? এ ধারণা করার তো দরকার নেই। আপনি এখন বলেন যে হচ্ছে এই এনসিপি সাংগঠনিকভাবে কত এদের হাত ধরেই তো আমরা নতুন, এদের হাত ধরে অভ্যুত্থান হয়েছে। পলিটিক্যাল পার্টিটা নতুন এবং পার্টির রাজনীতিতে তারা নতুন। আপনার এটা বুঝতে হবে। মানুষের দ্বারা যাওয়ার সিস্টেমও তারা এখন শিখতেছে, মানে মানুষের ঘরে ঘরে যাওয়ার কি সিস্টেম, কোন প্রক্রিয়ায় গিয়ে যেতে হবে সেটাও এখন শিখতেছে। আমাদের শিখার পালা, শিখতে দেন না। আচ্ছা, আপনি আমরা 2 বছর শিখি, 5 বছর শিখি, তারপরে সময় মানে শিখার সময় পার করছেন, তাহলে দেশের নেতৃত্ব দিতে পারবেন তো? অবশ্যই পারবো। শুনেন, ছাত্ররা দেশের নেতৃত্ব দিয়েছে এমন অহরহ উদাহরণ রয়েছে, এবং সেই দেশগুলো ভালো মানে দেশ চালানো অল্প বয়সে অনেক আমি জটিল একটা বিষয়। দেশ চালানো অনেক জটিল একটা বিষয়। আমরা যখন ছোটবেলায় যখন সাইকেল শিখতে চাইতাম তখন বলতো সাইকেল চালানো অনেক জটিল বিষয়, এরপর বাইক চালানো শিখতে গেলে এটা অনেক জটিল বিষয়। আমি একটা এক্সাম্পল বলতে, আপনি যখন হচ্ছে নতুন কেউ আসতে যাবে তখন আপনি বলতেন যে অনেক জটিল বিষয়। বেগম জিয়া যখন হচ্ছে 91-তে ক্ষমতায় যাচ্ছে, বেগম জিয়া রাষ্ট্র চালাতে পারবে না, অথচ বেগম জিয়ার সেই 5 বছর সবচাইতে ভালো রাষ্ট্র চালিয়েছেন। এবং 91 বন্যার পরে 92-93 সালে বৈদেশিক যত সহযোগিতা আসছে, বাংলাদেশের একমাত্র বৈদেশিক সহযোগিতা নিয়ে কোনো কোশ্চেন উঠায় তখন বেগম জিয়া সে এমন বেগম জিয়া করছে না। আন্ডার মেট্রিক বলে কত ধরনের শেখ হাসিনা টিটকারি করছে, করছে, বেগম জিয়া সবকিছু কাটিয়ে এখন দেশের বুকে মানে দেশের মানুষের কাছে সবচাইতে সম্মানজনক অবস্থায় আছে না। সুতরাং এই ধরনের কথা সমালোচকরা বলবে। আপনি যাদেরকে যত বেশি মানে মনে করেন যে তাদের সামর্থ্য যত কম, দেখবেন যে তারা তার চাইতে বেশি দেখিয়ে দিয়েছে ইনশাল্লাহ, এবং তার চাইতে বেশি পারতেছে। এর জন্য এই জায়গায় দরকার হচ্ছে নিজের কাছে নিজের দায়বদ্ধতা, দেশের কাছে দায়বদ্ধতা। আমি মনে করি দেশের মানুষের কাছে, এই মানচিত্রের কাছে, এই পতাকার কাছে এনসিপির চাইতে সবচাইতে বেশি দায়বদ্ধ এই জেনারেশনে, সবচাইতে বেশি দায়বদ্ধ এনসিপির চাইতে আর কেউ নাই। এবং যেহেতু মানুষের কাছে দায়বদ্ধ থেকে যারা রাজনীতি করবে, আগাইয়া নিবে, অনেক কিছু আসবে, অনেক মানে হচ্ছে জোয়ারের পথে অনেক কিছু আলাদা হবে, অনেকে থাকবে, অনেকে চলে যাবে, বাট এনসিপি দাঁড়াবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসবো আমি আপনার কাছে আরো একবার। জনাব পাপি, আপনি তো বলছিলেন যে আপনারা কিছু করলে মানুষের সাথে হেসে কথা বললে মানুষ ভাবে যে আপনারা আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চাচ্ছেন। এনসিপির এক শীর্ষ নেতা বলেছেন যে আওয়ামী লীগের টাকায় বিএনপি চলে, এখনো কি চলে? এইটা যে বলেছে সুনির্দিষ্টভাবে তাকে বলতে হবে। হয় কি, যেমন হান্নান মাসুদ যে এলাকায় ভোট করে তার একটা দৃষ্টান্তে সে একটা বলল। তারপরে ওই যে সাদ্দাম নাকি আর একটা ছেলে আছে ভদ্রলোক, ওর নাম কি,
হাসনাত আব্দুল্লাহ এরকম একটা বক্তব্য তার কুমিল্লাতে ওখানে দিছে যে বিএনপির আওয়ামী লীগের টাকায় বিএনপি চলে। তো তার সাথে পরে আমি একটা টক শোয়ে গেছিলাম, আমি ভাইয়া ওই আওয়ামী লীগের টাকা বিএনপি চলে যে বললো, এটা গোটা রাষ্ট্র হয়ে গেল যে আমরা আওয়ামী লীগের টাকায় চলছি, এটা কাকে উদ্দেশ্য করে বলছিলা? তো বলে যে আপু একটা মনোনয়ন প্রত্যাশী। আমি যে তার কি কোনো পোস্ট আছে? তো বলে না। তো তাহলে বিএনপি কেন ধরলা? তো বলে ধানের শীষের যেহেতু মনোনয়ন প্রত্যাশী সেই কারণে। এখন মনোনয়ন প্রত্যাশী আমি বিএনপির পাপিয়া, সারা জীবন ছাত্রদল করে 81 সাল থেকে মহিলা দল বিএনপির সাথে এখন আমি সরাসরি সংশ্লিষ্ট। এখন আমিও ধরেন একটা মনোনয়ন প্রত্যাশী, আর কেন্দ্র থেকে প্রমোটও অনেকে মনোনয়ন প্রত্যাশী, আবার দলের সাথে সম্পৃক্ত না এমনও অনেকে মনোনয়ন প্রত্যাশী। এখন আমার কাছ থেকে যে ম্যাচুরিটি, আমার কাছ থেকে যে প্রজ্ঞা, আমার যে অভিজ্ঞতার আলোকে আমি যেভাবে গণসংযোগী বলেন কি ভোটের মেরুকরণটা আমি যেভাবে তৈরি করব, যে আমার দলই করে না কিন্তু নমিনেশন মনোনয়ন প্রত্যাশী হয়, তার আচরণ তো এক হবে না। এখন আওয়ামী লীগালারা অনুপ্রবেশকারী, অনুপ্রবেশ তো আপনার যুগের পর যুগ ছিলই। এই যে জামাত আওয়ামী লীগে অনুপ্রবেশ করে 15 বছর থেকেছে, আবার জামাত আওয়ামী লীগের আলাদা বিরুদ্ধেও আবার নিচে নিচে গোপনে গোপনে তলে তলে কাজ করারও চেষ্টা করে তবা পড়ায় আনছে। আবার এদেরকে বলে যে তাদের মাস্টার মাইন্ড হচ্ছে জামাত ইসলাম, এরা কোনো মাস্টার মাইন্ড না। অথচ জামাতের প্রকাশ্যে ছাত্র শিবির করার ছেলেরা যে এইগুলোর ভিতরে আছে এরকম আমি দেখিনি। হ্যাঁ, তা এখন এইখানে আওয়ামী লীগ কারোর টাকায় কেউ চলে না, যার মতো তাকেই দল চালাতে হয়। যারা এক একটা এলাকায় একটা ঘটনা, ওই যে মনোনয়ন প্রত্যাশী বিএনপির, কিন্তু সে দল করে না, দলের কোনো সদস্য পদ নাই, বলে দিল, কিন্তু ঢালাওভাবে যখন বলে দিল এটা তখন একটা রাষ্ট্রীয়ভাবে চলে আসলো, পত্রপত্রিকাতে নিউজ হয়ে গেল, টক শোতে এসে আমাকে উত্তর দিতে হচ্ছে। আমি কারোর টাকায় চলি না, আমার টাকাও কেউ চলে না, আমি আমার টাকায় চলি, আমার টাকা দিয়ে আমি সংগঠন করি। এবং এটা ছাত্র জীবন থেকে এতটুকু করে বাবা যে টাকা পাঠাতো সেইখান থেকে বাঁচায় সংগঠন করতাম। যখন যোগান দিতে পারতাম না, কানের একটা রিং ছিল, হাতে একটা আংটি ছিল, সেটা বিক্রি করে আমি পাপিয়া দল করছি। তাহলে আমাকে আজকে এই কথাটা শুনতে, উত্তর দিতে আমার হৃদয়টা কত কষ্ট পায় আপনি চিন্তা করেন। যে এই যে 1.5 বছরে আমি এবং আমার পরিবারের বিরুদ্ধে কোনো দুর্নীতি, দুর্বৃত্তায়ন, কোনো ইতিহাস, কোনো পত্রিকার শিরোনাম, কোনো কিছু আছে? তাহলে আমি যে এত সৎভাবে জীবনযাপন করছি, তাহলে এইটা তো পত্রিকার শিরোনাম হচ্ছে না। কোথায় কোন মনোনয়ন প্রত্যাশী সে হান্নানকে জ্বালাচ্ছে কি হাসনাতকে জ্বালাচ্ছে, বিএনপির মনোনয়ন চায়, তা সে কে তারও কোনো খবর নাই। এখন সেইটা নিয়ে বিএনপিকে ঢালাওভাবে অভিযোগ করাটা, কোনো দলকেই ঢালাওভাবে অভিযোগ করাটা যথার্থ না। ধন্যবাদ আপনাকে। আমি আসবো আপনার কাছে আরও একবার। এনসিপির শীর্ষ এক নেতা নাহিদ ইসলাম তিনি বলেছেন উপদেষ্টারা সেফ এক্সিট চায়। আবার আপনার দলে অনেক নেতাও বলেছেন যে উপদেষ্টারা আখের গুছিয়ে রেখেছেন। আপনার চোখে এমন কাউকে পড়েছে কিনা, এমন কোন উপদেষ্টাকে? এনসিপির শীর্ষ নেতা, এনসিপির আহ্বায়ক এবং সর্বোচ্চ শীর্ষ নেতা উনি বলেছেন, এই জায়গায় আমাদের কাছে মনে হয় আর কি, আমরা তো দেখি অনেকের সাথে কথা বলি, উপদেষ্টাদের মধ্যে একটা বিষয় 5 তারিখের পর থেকে যেই পরিমাণ সমালোচনা আসিফ নজরুলকে নিয়ে হয়েছে, হয়তো আমিও গালি খাবো, আমি তারপরও বলছি, যেই পরিমাণ সমালোচনা ডক্টর আসিফ নজরুলকে নিয়ে হয়েছে, যেই পরিমাণ সমালোচনা আসিফ মাহমুদকে নিয়ে হয়েছে, যেই পরিমাণ সমালোচনা মাহফুজ আলমকে নিয়ে হয়েছে, আরও যে বাকি 21 জন উপদেষ্টা রয়েছে, এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথাই নাই। আপনি দেখেন এই 3-4 জন ছাড়া অভ্যুত্থানের সময়, অভ্যুত্থানের আগে কাউকে আপনি মাঠে হাসিনার বিরুদ্ধে ভোকাল হইতে দেখেন নাই, হাসিনার বিরুদ্ধে রাস্তায় নেমে মিছিল করতে দেখেন নাই, হাসিনার বিরুদ্ধে লড়াই করতে দেখেন নাই। এই 4 জন করছে, মিডিয়া বলেন, বলেন, সবাই এই 4 জনকে খুব ভালোভাবে টার্গেট করছে। ভিতরে আখের গুছিয়ে বাকিরা কি করতেছে, মানে কারা আখের গুছিয়েছে না একটু জানতে চাই। কারণ আমি অন্তত মনে করি যারা হাসিনার সময়ে হাসিনার চোখে চোখ রেখে লড়াই করছে, দেশ ছেড়ে যায় নাই, তারা কেউ আখের গুছিয়ে সেফ এক্সিট চাচ্ছে না। এই লোকগুলোর বাইরে যারা আছে তারা চাচ্ছে একেবারে, এটা অপ্রিয় সত্য হবে, এটা অনেকের কাছে মনে হচ্ছে আনপপুলার আইডিয়া হবে। আসিফ মাহমুদ, আসিফ নজরুল এবং আমি এর বাইরেও যদি কেউ থাকে যারা শেখ হাসিনার মতো দুঃশাসনের সময় শেখ হাসিনার চোখে চোখ রেখে রাস্তায় লড়াই করছে, মাঠে ছিল, তারা অন্তত আগামী সময়ে দেশ ছেড়ে পালাবে না, সেফ এক্সিট চাইবে না। সেফ এক্সিট চাইবে তারা যারা হচ্ছে এতদিন হাসিনার সাথে মিলেমিশে নুয়ে ছিল,
এখন এই সরকার আসার পরে বিরাট বুদ্ধিজীবী সেজে এখন ইয়াতে আছে, এখন রাষ্ট্র ক্ষমতা আছে উপদেষ্টা, তারা দেখবে তারা যে আকাম করছে তারা তো ভীতু, তারা হাসিনার সময়ও জনাব ভীতু হান্নান, ছিল, এখন- একটু জানতে চাই যে নতুন সরকার গঠন হয়েছে, অন্তর্বর্তী সরকার, এটা তো অনেক মানে প্রায় 14 মাস হয়ে গেল। আপনার শেষ সময়ে এসে এমন কথা কেন বলছেন? আগেও তো বলতে শেষ পারতেন। সময় আমি অনেক কথাই মানে বলছি। এখন কি উপদেষ্টা আপনাদের কথা শুনছে না? না না, আপনি এটা ভুল বলছেন। 5 তারিখের 1 মাস পর বা হচ্ছে মানে সরকার গঠনের 1 মাস পর থেকে আপনি দেখেন আমার অহরহ বক্তব্য পাবেন। আমি এটা বিরুদ্ধে বলছি, 1 মাস পর থেকেই বলা শুরু করছি, বা তার আগ থেকেও বলেছি। আপনাদের এই নিউজ 24 বলেন বা অন্য কোনো চ্যানেল, প্রত্যেকটা চ্যানেলে পাবেন। আমরা বলি সবসময় যখন যারা এটা করে, যখন যারাই হচ্ছে বিরোধিতা করে, আমি যখন যারাই হচ্ছে লাইনের বাইরে গেছে তাদের বিরুদ্ধে আমরা কথা বলছি। এখনো আমি গণহারে বলতেছি না, আমি এখনো বলতেছি তারা আমার সাথে 24 জন উপদেষ্টা, আপনি বিশ্বাস করুন আমার সাথে 5-6 জন উপদেষ্টার বাইরে কারোর সাথে দেখা হয় নাই। শুভ্র ভাইয়ের মতো লোকের সাথে আমার সাক্ষাৎ হয়েছে, মানে হচ্ছে প্রায় 1 বছর পরে একদিন দেখা, ভাইয়ের সাথে দেখা করতাম, ভাই তুমি তো আসো না, তোমার তো দেখি না, অথচ আমার নামে যেই পরিমাণ মানে হচ্ছে প্রপাগান্ডা চলতেছে, মনে হয় যেন সব উপদেষ্টা করে। আমি কারোর সাথে দায়বদ্ধ না, কারো কাছে দায়বদ্ধ না। যখন যেটা লিগ্যাল, যখন যেটা অন্যায় হয়েছে মনে হচ্ছে, যখন কেউ আমাদের অভ্যুত্থান স্পিরিটের বাইরে গিয়েছে মনে হচ্ছে, নিয়মিত বলে গিয়েছি, এখনো বলছি। আচ্ছা, এই সরকার নির্বাচন ঘোষণার পর থেকে আপনাদের সাথে একটু সরকার দ্রুত দেখতে পাচ্ছি, এটা অনেকে বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বলছেন। মানুষ একটু জানতে চায় আসলে যে সরকারের সাথে আপনাদের এখন দূরত্ব তৈরি হয়েছে কিনা। সরকারের সাথে আমাদের আগের সম্পর্ক যেমন ছিল এখনো তেমন সম্পর্কই আছে, এর বাইরে না। বিশেষত আগে মনে করা হতো যে এই সরকার এনসিপি সরকার, আগে মনে করা হতো যে হচ্ছে এই সরকারের সাথে এনসিপির খুব ক্লোজ সম্পর্ক। আস্তে আস্তে সেই মিথটা ভেঙে গেছে। মেন বিষয়টা হচ্ছে এটা, যে মিথ ছিল যে হচ্ছে এই সরকার এনসিপির সাথে খুব ক্লোজ সম্পর্ক, এনসিপিকে খুব সাপোর্ট করে, এনসিপি সরকারের সাপোর্টে অনেক কিছু করতেছে, সেই মিথটা ভেঙে গেছে। আর সেই মিথ ভেঙে যাওয়ার কারণে এখন এই কথাগুলো আসতেছে। এনসিপির সাথে সরকারের সবসময় একটা দূরত্ব ছিল, আবার সবসময় একটা সম্পর্ক ছিল। আমরা যখন দেখেছি যে সড়কে বিভিন্ন আন্দোলন যখন হয়েছে, তখন আপনারা যখন যমুনার সামনে যে আন্দোলন করেছেন, আপনাদেরকে শরবত দেওয়া হয়েছে, পানির স্প্রে দেওয়া হয়েছে, কিন্তু অন্যান্য আন্দোলনে আমরা দেখছি যে পুলিশের নির্যাতন, আপনার মনে থাকার কথা, নির্যাতনের কথা, আপনার মনে থাকার কথা, নয়াপল্টনে বিএনপি যখন প্রোগ্রাম করছে সেখানে পানি স্প্রে দেওয়া হয়েছে, ঠান্ডা পানি দেওয়া হয়েছে, এটি সরকারের পক্ষ থেকে। হ্যাঁ, ইশরাক ভাই যখন হচ্ছে যমুনা ঘেরাও করছে সেখানেও পানি সরবরাহ করা হয়েছে। জামাত ইসলাম যখন সমাবেশ করছে সেখানেও পানি সরবরাহ করা হয়েছে, স্প্রে দেওয়া হয়েছে। এনসিপি প্রোগ্রাম করছে সেখানেও স্প্রে দেওয়া হয়েছে, পানি সরবরাহ করেছে। এই সরকার সবাইকে দিয়েছে। মানে আপনারা হাইলাইট কোনটাকে করতেছেন সেটা হচ্ছে সবচেয়ে বড় ইস্যু। বিএনপির সমাবেশে সরকারের পক্ষ থেকে পানি স্প্রে করা হয়েছিল, ঠান্ডা যাতে পরিবেশ ঠান্ডা থাকে, পানি স্প্রে করা হয়েছে এবং পানি খাওয়ানো হয়েছে। আচ্ছা, ছিল, টয়লেট দেওয়া হয়েছে, দেওয়া হয়েছে, সবকিছু দেওয়া হয়েছে। বললো না 5 তারিখের পর থেকে যতগুলো প্রোগ্রাম আছে সবগুলাতেই সকল রাজনৈতিক দলকে সরকার এই সাপোর্টটা দিয়েছে। সরকার বিরোধিতা করেছে যখন শিক্ষকরা কোনো দাবিতে আন্দোলনে গেছে কিংবা অন্য কেউ করেছে তাদের সাথে। মানে আপনার কাছে আসবো, আরো একবার আসবো। জনাব পাপিয়া আপা, আমি আপনার কাছে একটু জানতে চাই যে হান্নান ভাই যেটা বললেন যে পানির স্প্রে করা হয়েছিল, শরবত দেওয়া হয়েছিল, আপনারা পেয়েছিলেন কিনা? যাক, আমার এই ধরনের কোনো অভিজ্ঞতা নাই, তবে পত্রপত্রিকার মাধ্যমে যেটা জানতে পেরেছি যে এনসিপির প্রতি একটা চমৎকার একটা ট্রিটমেন্ট দেয়, আর অন্যান্য বেলা দেয় না। কি অনেকে যমুনার ওখানে যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদেরকে ঢুকতে দেওয়া হয়নি, তাদেরকে সেখানে লাঠিপেটাও করা হয়েছে, তাড়ানো হয়েছে, ধাওয়া পাল্টা ধাওয়া পর্যন্ত হয়েছে। এগুলা পত্রপত্রিকার মাধ্যমে আমি দেখেছি। এখন এখানে এনসিপির কিংবা বিএনপির ইশরাক নিয়ে তো বাংলাদেশ না, বাংলাদেশের সরকারের কাছে মানুষ একটা সার্বজনীন, এই সরকারের কাছে, অন্তর্বর্তী সরকারের কাছে একটা সার্বজনীন দৃষ্টিভঙ্গি প্রত্যাশা করে। এখন সার্বজনীন দৃষ্টিভঙ্গি প্রত্যাশা করে, সেই দৃষ্টিভঙ্গিটা কোথায় কোথায় খান্তি হয়েছে সেটা হচ্ছে দেখার বিষয়। তো এখন এইখানে আপনার খান্তির জায়গা যে এই যে সেফ এক্সিটের যে ব্যাপারটা, এইটা যেহেতু এদের সাথে আপনি আসিফ নজরুল সাহেব সবসময় সবার সাথেই থাকে। উনি গাদানিক করছেন এক সময়, উনি 1-11-তে প্রচণ্ড প্রবক্তা সাখাওয়াত সাহেব, আসিফ নজরুল সাহেবেরা এবং ডক্টর ইউনূস সাহেব নিজে একটা জনশক্তি না যুবশক্তি দিয়ে রাজনৈতিক সংগঠন খোলারও উনি প্রক্রিয়া করছিলেন। তো তখন তো সেটা টোটাল বিএনপির বিপক্ষেই তাদের অবস্থানটা ছিল। আবার বিএনপি যখন নির্যাতিত হয়েছে, আওয়ামী লীগ যখন নির্যাতন করছে, অবৈধভাবে ক্ষমতা দখল করছে, তখন সেটারও বিপক্ষে আসিফ নজরুল সাহেবদের
অবস্থান ছিল এবং আমরা অনেকেই যখন বেরোতে পারিনি মামলা হামলা কি জেলখানায় থাকার কারণে, তখন ছাত্রদের অভিভাবক হিসেবে শিক্ষক হিসেবে আসিফ নজরুলকে আমি থানায় যেতে দেখছি পত্রপত্রিকা রেডিও টেলিভিশনের মাধ্যমে। তো সেগুলো ব্যাপার সকলের কাছেই এক। কিন্তু এখন আসিফ নজরুল আর আদিলুর রহমান শুভ্র সাহেবদেরকে যেটা চিন্তা করতে হবে যে বাংলাদেশের মানুষের কোনটা দরকার আর কোনটা দরকার নাই, সারা জীবন এনারা একটা প্রেসক্রিপশন দিয়ে আসছে, একটা মতামত দিয়ে আসছে, একটা সমালোচনা করে আসছে। তাহলে ইনাদের কি করা উচিত, এইটা হান্নান মাসুদের কাছে শোনার দরকার নাই, আমি পাপিয়ার কাছ থেকে শোনার দরকার নেই, কারণ তারা তো জানে তাদের কি করা উচিত। কারণ তারা এই অমুকের এটা উচিত, অমুকের এটা উচিত, এটাই তো বলে আসতেছে 15 বছর থেকে। তাহলে তাদের কি উচিত, এটা তাদেরকে খুব ভালোভাবে বোঝা উচিত এবং সেই জিনিসটা বুঝে যত তাড়াতাড়ি বাংলাদেশের সব কিছুর ভিতরে একটা সমন্বয় এবং আন্তরিক পরিবেশ, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ একটা ইলেকশন হবে, সেটাই দেশ জাতি জনগণের প্রত্যাশা। জি, ধন্যবাদ। জনাব হান্নান, আপনার কাছে একটু জানতে চাই, মানুষেরও একই জানার আগ্রহ আছে, সেটা হচ্ছে আপনার পেছন এবং মানে এনসিপির নেতাকর্মী এবং আপনাদের পেছনে তো সমালোচনা ছাড়ছেন না, অনেক আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। মানুষ আসলে আপনার সুন্দর অফিস সম্পর্কে জানতে চায় যে আপনি সুন্দর একটা অফিসে বসছেন, আপনার জীবনযাপনের এই চমৎকার পরিবর্তন হলো কিভাবে? আচ্ছা, ওই অফিসটা কোথায় মানুষ জানতে চায় আসলে। আমি আপনার মিডিয়া কর্মী হিসেবে আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাচ্ছি, আজকে এবারে 6 মাস 7 মাস পরে এই সমালোচনার পরে আপনি আজকেও আমাকে এই প্রশ্নটা করতেছেন, মিডিয়া কর্মী হিসেবে আপনার দায়িত্ব কি? আপনার তো তখন এই সুন্দর অফিসটা কোথায়? না না, এই বিষয়টা আমাকে একটু বলতে দিতে হবে। এটা নিয়ে অনেকবার কথা হয়েছে। আপনার এই কালের কণ্ঠের কেউ কি এনসিপির অস্থায়ী অফিসে যায় নাই? জি, হ্যাঁ, গেছে না? তাহলে তারা সবাই ওই রুমটা দেখছে, ওই অফিসটা দেখে আসছে। সুতরাং আমাকে এখন এই কোশ্চেনটা কেন বয়ে বেড়াতে হবে? এটা একেবারেই মিডিয়ার তৈরি, একেবারেই হচ্ছে এস্টাবলিশমেন্টের তৈরি। আমি এটা নিয়ে আপনি করতে পারেন নাই। আমি এই কথাটা কেন বলছি ভাই, একটু বলি। আপনি এই প্রশ্নটা আপনি আমাকে এই প্রশ্নটা করতে পারেন না, কিন্তু আপনি এটা জানেন, জানার পর আপনি এই প্রশ্নটা আমাকে করছেন। মানে আপনি বলছিলেন এটা নিয়ে কয়েক হাজারবার রিপ্লাই দেওয়ার পরে আপনি যখন আজকেও আমাকে এই কথা বলবেন, আজকে আবার এই ইস্যুটা নতুন ভাবে সমালোচকদের কাছে যাবে। যারা সমালোচনার জন্য বসে থাকে তারা এটা নিয়ে আবার লেখালেখি শুরু করবে। কারণ এই যে উদ্দেশ্য প্রণোদিত ভাবে একটা ফ্রেমিং করা জেনে বুঝে, আমি যেদিন সেই অফিসে বসে ছবি দিয়েছি, বাংলাদেশের এমন কোনো মিডিয়া নাই, এটা হচ্ছে এনসিপির অফিস নেয়ার মিনিমাম 6 মাস পরে, যেটা আগে নাগরিক কমিটির অফিস ছিল, 6 মাস 7 মাস পরে এই ঘটনাটা ঘটেছে। এই মিডিয়ায় ফ্রেমিংটা করে ফেলছিল যে এত সুন্দর অফিস। এখনো অনেক লেখে, মানে হচ্ছে এই যে ধানমন্ডি থানার ইস্যু নিয়ে আমার আজকেও কোশ্চেনে রিপ্লাই দিতে হচ্ছে, এটা নিয়ে ডিএমপির বিএনপি সহ মিডিয়ার সামনে অনেক উচ্চবাচ্য হয়েছে, যাচ্ছে ডিএমপি কমিশনার নিজেও বলছিলেন যাচ্ছে এটা তো আমি তখন পাঠিয়েছিলাম একটা তারপরে আজকেও আমার কথা বলতে হচ্ছে। এবং হচ্ছে বিভিন্ন জন খুব রসকস দিয়ে ভিডিও বানায় ছেড়ে দেয় যে হচ্ছে সেই ওই থানার এই ছবিটা এখনো যত কিছুই আসবে, যত ইস্যুই আসবে, সেই ভিডিওটা নিয়ে আসবে। কারণ আমি যখন একটা জিনিস, আমি একটা কথা বলি, আমাকে কেন মিডিয়ার কাছে আমার এই কথাটা বলতে হয়, কারণ মিডিয়া যখন কোনো কিছু ইস্টাবলিশড ট্রুথ হয়ে যায়, যে হচ্ছে এই সত্যটা, এটা মিডিয়া যখন জেনে যাবে, তখন তাদের পরিপূর্ণভাবে যদি এটা অ্যাভয়েড না করে, তারা এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে একজনের ক্যারেক্টার অ্যাসাসিনেশন করে। আমি এটা মনে করি, যখন 100% শিওর হয়ে গেছে, মিডিয়া সহ সবাই জানে যাচ্ছে এটা এনসিপির অফিস ছিল, সেটা নিয়ে আবার কথা তোলা, যখন 100% শিওর হয়ে গেছে, ধানমন্ডি থানায় আমি ডিএমপির অনুরোধে সেখানে গেছিলাম কমিশনারের, তারপরও সেটা নিয়ে কোশ্চেন তোলা, মানে বারবার একজনকে বিতর্কের ভিতরে রাখা। আমরা রাজনীতিতে নতুন এসেছি, আমাদের অনেক ভুল আছে, অনেক কিছু আছে, আমরা ভুল করছি, ডিএমপির অনুরোধ সেখানে যাওয়া উচিত হয় নাই হয়তো, বা হচ্ছে অফিসে বসে আরেকটু সুন্দরভাবে মানে এইভাবে ছবি দেওয়া উচিত হয় নাই। বাট যখন মিডিয়া সহ সবাই জানে, যখন জানে, তো মানে আপনারা যদি সমালোচনা আরো আছে, আরো অনেক ইস্যু আছে, আপনি আমাকে নিয়ে অনেক সমালোচনা করতে পারেন, মিডিয়াতে আপনি আমাকে অনেক কোশ্চেন করতে পারেন, কোশ্চেনার আছে, কিন্তু যখন আপনি সত্য জেনেও এটা নিয়ে বারবার কোশ্চেন করবেন, তখন বারবার মৃত ইস্যুকে আপনি সামনে আনতেছেন। এবং এটা খুব উদ্দেশ্য প্রণোদিতভাবে, আমরা তো আওয়ামী লীগ সরকারের সমালোচনা করছি, তারা দিনের রাতে করছে না। ভাই আমি আওয়ামী লীগের প্রকাশ হয়েছে যে এটা কারা করেছে, আমি আপনি সমালোচনা করতে আমি আপনাকে বাধা দিচ্ছি না, আপনি জেনে বুঝে যখন একটা সত্যি, যেমন হচ্ছে আপনি আমাকে বন্দর ইস্যু নিয়ে আমাকে আজ পর্যন্ত বয়ে বেড়াতে হচ্ছে মিডিয়াতে। এনসিপির শ্রমিক ইউনিয়নের বন্দর কমিটি হয়েছে, সেটা উপদেষ্টা করা হয়েছে, সেখানের পরে
ইয়ার ফ্রেমিং ছিল বন্দর উপদেষ্টা হলো হান্নান মাসুদ, মানে বন্দর উপদেষ্টা না শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা। এইটা নিয়ে যে ফ্রেমিং আমাকে দীর্ঘদিন ধরে বয়ে বেড়াতে হচ্ছে, এখনো বয়ে বেড়াতেছি, এটা আমার জন্য ট্রমা। আপনি জানেন যে হচ্ছে আমি সকালে যদি এখন যদি অফিসে যাই, অফিসের মধ্যে 10 জন লোক আসবে আমাকে যে বন্দরের এই কাজটা আমাকে পাইয়ে দেন, এটা আমার জন্য কতটা ট্রমার। অথচ বন্দরের সাথে আমার সাথে কোনো সম্পর্কই নাই, আমি শ্রমিকদের সাথে সম্পর্কিত, শ্রমিকদের অধিকার রক্ষার জন্য মানুষ আস্থা নিয়ে আসে কি আপনার কাছে? আস্থা নিয়ে না, মানে হচ্ছে গেলে এটা তো মানে বুঝে শুনে, মিডিয়া তো এটা বুঝে, সাধারণ মানুষ বুঝে না। মিডিয়া তো বুঝে যে হচ্ছে বন্দর উপদেষ্টা হান্নান মাসুদ হওয়া সম্ভব না, বা হচ্ছে যেটা হয়েছে এটা শ্রমিকদের উপদেষ্টা, তার দলের শ্রমিক যে 20 জন 30 জন শ্রমিক একত্রিত একটা কমিটি করছে সেটার উপদেষ্টা করছে। তো মিডিয়া যখন এইভাবে ফ্রেমিং করছে, থাম্বনেইল করছে যে হচ্ছে বন্দর উপদেষ্টা হলেন হান্নান মাসুদ, তাহলে তো মানুষ আসবে। এবং এই বিয়ারটা আমাকে করতে হচ্ছে পুরো 8 মাস 10 মাস ধরে একজন নতুন রাজনীতি হিসাবে, একজন তরুণ রাজনীতিবিদ হিসাবে। আমি বলতেছি তো এই যে এরকম তৈরি করা হলো, এই ফ্রেমিংটা করা হলো, তাহলে আমি একটা নতুন রাজনীতি হিসেবে আপনি আমার জন্য পথটা কত সংকুচিত করতেছেন, কত চাপে রাখতেছেন। আপনারা আমাদের জন্য ইজি করেন না, আমরা একটু রাজনীতিটা করি, মানে আপনারা আমাদের জন্য সহজ করেন না। আপনারা সত্যগুলো ধর, মানুষ সমালোচনা করতেছে, আমার কথাগুলো আমি মিডিয়াতে 1000 বার বলছি, আমি 1000 বার বলা পরে কোশ্চেনের মুখোমুখি হতে হচ্ছে। আমি বলতেছি মিডিয়ার প্রয়োজনটা হচ্ছে, মিডিয়ার কাজ হচ্ছে যখন কোনো ধরনের ট্রুথ বের করে আনা, সত্য বের করে আনা। মিডিয়ার কাজ হচ্ছে সবসময় সত্য বের করে আনা। ধরুন হচ্ছে আমি কোনো অপরাধ করছি, সেটা সত্য বের করে আনা মিডিয়ার কাজ। আবার আমার বিরুদ্ধে কোনো মিথ্যাচার হচ্ছে, সেটাও মিডিয়ার কাজ, এটা হচ্ছে মিথ্যা, এটা ভুল হচ্ছে, এটা হচ্ছে মিডিয়ার কাজ। আসলে সত্যটা মানুষের সামনে তুলে ধরা, কিন্তু সত্যটা মিডিয়া ইচ্ছাকৃতভাবে তুলে না ধরে, যখন সেই মিথ্যাটাকে বারবার কোশ্চেনের মাধ্যমে বিভিন্নভাবে জিয়ে রাখার চেষ্টা করে, তখন তো এটা মিডিয়ার কাজ না। আমি এই কথাটা বলতেছি। আপনি কি আমার কথা বুঝতে পারতেছেন আমি কি বলতেছি? আমি বলতেছি আমার জন্য মেন্টাল চাপ তৈরি করা হয়েছে এবং আমি সেটা এখনো ভুগতেছি। এটা পরিপূর্ণভাবে মিডিয়া ইচ্ছাকৃতভাবে হোক অনিচ্ছাকৃতভাবে হোক বা ভিউজের জন্য এটা করেছে। এবং একজন তরুণ হিসেবে, একজন নতুন রাজনীতিবিদ হিসেবে, অভ্যুত্থান পরবর্তী হিসেবে একটা ভালো রাজনীতির স্বপ্ন থেকে আমি যখন এই রাজনীতিতে আসছি, তখন আমার জন্য, আমার ফ্যামিলির জন্য এটা কত বড়। আপনি জানেন আমার বাবা যখন হচ্ছে আমার কাছে টাকা চাই, পাই না, মানে আমার বাবা মনে করে যে আমি ইচ্ছাকৃতভাবে ওনাকে টাকা দিই না, আমার কাছে টাকা আছে। আপনি এটা জানেন একটা ছেলের জন্য এটা কতটা কষ্টের। আমার বাবা একটা ঘরের কাজ ধরে অর্ধেক কাজ শেষ করে আর কাজ করতে পারতেছে না, আমার কাছে টাকা চাইছে। বললাম টাকা তো আমার কাছে নাই, কোথেকে কীভাবে দিব? আমাকে তখন বললো যে হচ্ছে বাবা মা মারা গেলে তারপর যাই বুঝবে টাকা পয়সা দিয়ে কী হবে। এটা একটা ছেলের জন্য কতটা সাফ, এই ইস্টাবলিশমেন্টটা কীভাবে তৈরি হয়েছে। আপনি আজ পর্যন্ত আমাকে মানে হচ্ছে আপনাদের এত মিডিয়া হচ্ছে একটা জায়গায় দেখেন যে কোনো অন্যায় সুবিধা নিয়ে হান্নান মাসুদ কোথাও থেকে 50,000 টাকা বা 1 লাখ টাকা নিয়েছে, আপনি সেটা বের করতে পারেন না। বাট হচ্ছে সারা দেশে এটা ইস্টাবলিশ করে ফেলছেন যে হান্নান মাসুদের কাছে কোটি টাকা, বাপে বিশ্বাস করতে পারতেছেন। এটা একটা ছেলের জন্য কতটা সাফ। আমরা নতুন যখন রাজনীতিতে আসি, আমাদেরকে এগুলো একটু আপনারা মিনিমাইজ করার চেষ্টা করেন, মিডিয়ারা সহজ করে দেন, দেখবেন যাচ্ছে আমরা দেশের জন্য করবো। আমরা দেশের মানে আমরা দেশকে ভালোবেসে এই পর্যন্ত আসছি, আমাদের ছাওয়া পাওয়ার কিছু ছিল না, কিন্তু আপনারা সেটা না করে আমাদের জন্য সবসময় একটা পথটাকে এত সংকুচিত করতেছেন, এত বেশি সংকুচিত। আপনি জানেন জাওয়াদ নির্জল ভাই আমাকে নিয়ে একটা ভিডিও করলো, একটার নাম মনসুর ডাকাত, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি, আর একটা নাম হচ্ছে রকিব, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি। 2 জনের ভিডিও নিছে এবং এই 2 জন আমার যখন আমার উপর হামলা হয়েছে, সেই মামলার 2 জনেই আসামি। আমি মামলাটা রেকর্ড করে নাই, পরে হচ্ছে বিএনপির সাথে সমঝোতা করে ওনারা বললেন যে এটা ওনারা ইয়ে করেন। বাট যখন এজার দিয়েছি, এই 2 জনে মিলে মানে হচ্ছে একটা দিছে, মিডিয়াতে করতেছে যে বলছে সাধারণ মানুষ হান্নান মাসুদের এই ব্যাপারে খুব প্রকাশ করেন। সাধারণ মানুষ কে পোস্টেড এই 2টা লোক যারা আমার উপর হামলার সাথে জড়িত, এবং এটা প্রায় 1000 শেয়ার হয়েছে। কেন আপনি এটা করলেন ইচ্ছাকৃতভাবে? উনি চিনে না, মানে একজন সাংবাদিক, উনি তো জানে কে কেন করছে। কারণ আজকে আমি এটা বলছি, দেখবেন যে এটা নিয়ে আবার লিখবে, আবার করবে। আমাদেরকে খুব সহজ না করে আমাদের জন্য পথটা সহজ করবেন, আপনাদের যে ভূমিকা ছিল এটা অস্বীকার করার মতো, তাহলে দেখবেন দেশও উপকৃত হবে, আমরাও উপকৃত হব, মানুষও উপকৃত হবে। আমরাও চাই যে ভালো থাকুক দেশ, চেষ্টা করেছি যে পর্যন্ত আছে যে দেশের জন্য সবসময় সবকিছুকে উপেক্ষা করে, মানে নিজেদের মৃত্যুর সম্ভাবনা, হত্যার হুমকিকে উপেক্ষা করে আমরা এখনো রাজনীতি করতেছি, এখনো মানে মানুষের জন্য কাজ করতেছি। তারপরে কেন আমাদের জন্য এরকম পরিবেশ তৈরি করা হচ্ছে ইচ্ছাকৃতভাবে? জি, ধন্যবাদ আপনাকে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সর্বশেষ আপা আপনার কাছে আসতে চাই যে এনসিপি বলছে যে উপদেষ্টারা সেফ এক্সিট চায়, এটা আসলে মানে তারা থ্রেট হিসেবে দেখছেন কিনা? আপনি একটা অনুষ্ঠানে বলছিলেন যে এটা
তাদের এক প্রকার থ্রেট। এটা ধরো এই যে সরকারের আমলেই তো এই সরকার যে গঠিত হয়েছে এটা তো আন্দোলনকামী যে ছেলেগুলো আছে তাদের মনমতি হয়েছে। তারা ডক্টর ইউনূসের জন্য 3 দিন অপেক্ষাও করছে, বাংলাদেশ সরকার 3 দিন ছিল না, তো সমস্ত কিছুই তারা তাদের মতো করেছে। স্বাভাবিক কারণে এদেরও তো কিছু চাওয়া পাওয়া চাহিদা, রাজনৈতিক সাপ্লাই সব কিছু আছে। এখন এখানে সরকারের কাছে সরকারেরও কিছু সীমাবদ্ধতা আছে, কারণ রাজনীতি করতে গেলে যে ছাড়টা দেয় সরকারের যে সেটার যে সীমাবদ্ধতার ব্যাপার থাকে, জবাবদিহিতার ব্যাপার থাকে, এটা আসিফ নজরুল, আদিলুর রহমান শুভ্র সাহেবরা ওই ক্ষমতায় যাওয়ার পরে নিশ্চয়ই সেটা বুঝতে পারছে। বুঝতে পারার কারণে চাহিদার টানাপোড়েন তো অবশ্যই আছে এনসিপির সাথে বর্তমান সরকারের। টানাপোড়েনের কারণে একটা থ্রেট হিসেবে তাদেরকে রাজনৈতিক স্ট্যান্ডবাজি বলেন, রাজনৈতিক ভাষার যে চর্চা আমাদের, সেই হিসেবে বললে বলতে পারে। আর দুর্নীতি তারা করছে কি করছে না, এটা তারাই যারা করছে, এটা তারা না যাওয়া পর্যন্ত আমরা দুর্নীতির কথা বলতে চাচ্ছি না, বলতে পারবো হয়তো বা, কিন্তু বলতে চাচ্ছি না, সোজা কথা। এখন শেরাটন হোটেলে যখন ইফতার পার্টি হয়, রূপায়ণ টাওয়ারে যখন অফিস হয়, একটা যে কোনো রাজনৈতিক সংগঠন রূপায়ণ টাওয়ারে যদি অফিস নিতে যায় দেবে না করতে, কিন্তু এই যে রিজভী আহমেদ সহ আমাদের অনেকেই বাসা ভাড়া দিত না 11-র পর, যে এখানে দুর্নীতি দুর্বৃত্তায়নের সাথে বিএনপি জড়িত হয়ে গেছে, এমনভাবে রেডিও টেলিভিশন পত্রপত্রিকা আমাদের এখানে রাঘব বোয়াল বানায় রাখছিল যে ন্যাম ভবন ছেড়ে যে একটা বাসা নিব, সেই বাসা ভাড়াটা দেখলে বলে যে না বিএনপি করেন, ভাড়া দেওয়া যাবে না। তো এখন সরকারের স্বৈর শাসন এবং দুর্নীতি করাপশনের বিরুদ্ধেই কিন্তু গণ আন্দোলন। তখন স্বাভাবিক কারণে মানুষ যখন বিলাসবহুল জায়গায় ইফতার করতে দেখবে, বিলাসবহুল জায়গায় অফিস দেখবে, সমালোচনা হবে। এই সমালোচনা হবে, সমালোচনার হাত থেকে এনসিপি মুক্ত হবে না, এটা বাস্তব। এটাকে স্বাভাবিকভাবে মেনে নিতে হবে, স্বাভাবিকভাবে মেনে নিতে হবে। সাধারণ মানুষও করে সমালোচনা, মাঠে ঘাটে গেলে না, এখন হয় কি আপনার সামনে হয়তো করলো না, কিন্তু বাস্তবিক অর্থে করে। এখন আমাদের পল্টন অফিস যেটার, সেই অফিসের যে গেট আপ, পরিষ্কার পরিচ্ছন্নতা, চেয়ার টেবিল, এই সব মিলায় রূপায়ণটা তো অনেক আপগ্রেড। তা আমার 50 বছরের সংগঠনের অফিস আদালতের যে পরিস্থিতি আমার, সেখানে আমার তো রূপায়ণ টাওয়ারের মতো 5টা ফ্লোর কি 2টা ফ্লোর নিয়ে আমার অফিস চালানো আমার পক্ষে সম্ভব না, আমাকে দেবেও না। এবং অদূর ভবিষ্যতে এই অন্তর্বর্তীকালীন সরকার না থাকলে এদেরকে ওখানে রাখবে কিনা সেটাও সন্দেহ আছে, বাস্তবতা কিন্তু এটা। তো এই জন্য যাই হোক, এখন আবু সাইদ মুগ্ধদের আত্মহুতির পর এরা যদি প্রেশার গ্রুপ হিসেবে থাকতো, তাহলে এদের এই সমালোচনার ভিতরে আসতে হতো না। যেহেতু এরা রাজনীতি সংগঠন করেছে, 300-র ভিতর 400টা সিট এরা পাবে নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য অনুসারে, এবং বড় বড় আমাদের 50 বছর আগের রাজনৈতিক সংগঠন যেভাবে অ্যাটাক করছে, সব কিছুতে প্রতীক বরাদ্দ থেকে প্রতীক পাওয়া না পাওয়া, নির্বাচন কমিশন থেকে স্থানীয় নির্বাচনে কোর্ট কি রায় দিল না দিল, সব কিছুতে যখন আমাদের প্রতিপক্ষ হিসেবে ধরবে, তখন একটা বড় দলের প্রতিপক্ষকে আলোচনা সমালোচনা, ভালো হোক মন্দ হোক, এটার সম্মুখীন হতেই হবে। এটাকে হতেই হবে। তবে এটাকে এটার এখন আমার কথা হচ্ছে কি, আমি এমন কোনো কথা বলবো না যেটা আমাকে শুনতে হবে। তাহলে এই সংশোধনীটা হয়ে গেলে মিডিয়ার কোনো দোষ নাই। মিডিয়ারা সবসময় সত্য প্রকাশ করারই চেষ্টা করে, এবং মিডিয়া কর্মীর সাথে রাজনৈতিক কর্মীর অনেক মিল আছে। ওরা একটা বস্তুনিষ্ঠ সংবাদের জন্য বৃষ্টিতে ভিজে, রোদ্রে পুড়ে, মার খায়, দাগা খায়, কত সাংবাদিক মারা গেছে, আহত হয়েছে, পঙ্গু হয়েছে এই 15 বছরে, সেই খতিয়ানটাও কিন্তু লম্বা না। আবার কত সাংবাদিক সরকারের সাথে দালালি করে বাড়ি গাড়ি পূর্বাঞ্চল প্লট করছে, তার খতিয়ানও কিন্তু ছোট না। তো এই জন্য মিডিয়া কর্মী আর রাজনৈতিক কর্মীর জীবন হচ্ছে এক। এবং আমি এখানে ওরা যেমন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য রিস্ক নেয়, আমি তেমন আমার দলের চেতনা জনগণের কাছে পৌঁছানোর জন্য আমিও সর্বোচ্চ রিস্কটাই কিন্তু নেই। এই জন্য আমি কখনোই মিডিয়াকে আমার প্রতিপক্ষ মনে করি না। আমি আত্মশুদ্ধি করতে চাই, আত্মসমালোচনা করতে চাই। আর আমি বড় সংগঠনের সব সংগঠনের রাজনৈতিক দলের কখনোই প্রতিপক্ষ বানিয়ে দেওয়া হয়, প্রতিনিধিত্ব করে না। যারা প্রতিনিধিত্ব করে তারাই যেমন জেলে আছে, জেলে যাবে, সেটাই নিয়তির যেটা ব্যাপার। ধন্যবাদ আপনাকে হান্নান ভাই, আপনাকেও ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। দর্শক, আপনারা দেখছিলেন আমাদের নিয়মিত অনুষ্ঠান কালের সংলাপ। আজ এই পর্যন্ত। ভালো থাকুক দেশ, ভালো থাকুক দেশের মানুষ, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।